আচ্ছা, তোমাদের এর আগে বোধহয় ডক্টর অমিতেন্দ্র মুখার্জি ইসিজি পড়াচ্ছিলেন, তাই তো? ওটা বোধহয় মাঝপথে আছে, পুরোটা হয়নি। আমি তাহলে ইসিজিটা ধরছি না, যেহেতু উনি অলরেডি খানিকটা পড়িয়েছেন, ওটা উনি যখন আবার ফ্রি হবে উনি ওটাকে কমপ্লিট করবেন। আমরা যেটা করব স্মল গ্রুপ ডিসকাশনে, যে একটা কোনো পার্টিকুলার প্রবলেম ধরে সেটাকে নিয়ে ডিসকাস করব। তো ফর দ্য বিগিনিং আজকে আমরা ইডিমা নিয়ে ডিসকাস করব। ইডিমা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আজকে করি, জাস্ট টু স্টার্ট উইথ, হোয়াট ইজ ইডিমা? Edema is an excessive accumulation of tissue fluid in the interstitial space or serous cavities. এটা মনে রাখতে হবে, শুধু interstitial space নয়, serous cavity দাও, ঠিক আছে? Due to a mismatch between the hydrostatic pressure and the colloidal osmotic tension. This is edema. তুমি শেষ কথাটা নাও বলতে পারো, it is an excess accumulation of tissue fluid in the interstitial spaces and the serous cavities. এটুকু বলেও তুমি থেমে যেতে পারো। এবার আমাদের শরীরে যে ফ্লুইডের ডিস্ট্রিবিউশনটা সেটা কি রকম, খুব গ্রসলি বলতে গেলে, আচ্ছা ইনসিডেন্টালি তোমরা বাংলা বোঝো না এমন কেউ নেই তো? গ্রসলি ফ্লুইড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 60% অফ আওয়ার বডি ওয়েট ইজ ইন দ্য ইন্ট্রাসেলুলার স্পেস, সেলের মধ্যে আছে। বাকি 40% হচ্ছে এক্সট্রাসেলুলার স্পেস। এক্সট্রাসেলুলার স্পেসের মধ্যে কি কি আছে? 2/3 অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড is the intravascular fluid, বাকিটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার, মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে। তো এইবার এই যে ফ্লুইডটা কতটা ইন্ট্রাভাস্কুলার স্পেসে থাকবে, কতটা ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকবে, সেটা মেইনলি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, মানে ভেসেলের মধ্যে দিয়ে আমার যে ব্লাড প্রেসার যেটা যাচ্ছে, কার্ডিয়াক আউটপুটের জন্য যে প্রেসার আমি অনওয়ার্ড যে প্রেসারটা এক্সিট করছি, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর ভিতরে অ্যালবুমিন এবং অন্যান্য যে সমস্ত সলিউডগুলো অসমোটিক টেনশনে ফ্লুইডটাকে ভিতরে ধরে রাখছে ভাস্কুলার কম্পার্টমেন্টে, সেটা হচ্ছে কলয়েডাল অসমোটিক টেনশন। হাইড্রোস্ট্যাটিক প্রেসার চাইছে জলটাকে বাইরে, ব্লাড থেকে জলটাকে বাইরে বার করে দিতে, ক্যাপিলারি থ্রু দিয়ে বাইরে বার করে দিতে। আর কলয়েডাল অসমোটিক টেনশন চাইছে ভিতরের জলটাকে, ভেসেলের ভিতরের জলটাকে ভিতরে ধরে রাখতে। এই দুটোর মধ্যে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা থাকলে কোনো ইডিমা হবে না, বা নর্মাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে ভলিউমটা সেটা মেনটেন হবে। এর সাথে আরো দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সেপ্টিসিমিয়া বা কিছু কিছু হতে হিস্টামিন বেরোয়। ও হিস্টামিন কি করে, ভেসেলের যে পারমিয়েবিলিটি সেটাকে বাড়িয়ে দেয়, যার ফলে ওই দুটো যদি ঠিকও থাকে তাহলেও পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার জন্য ক্যাপিলারি স্পেস দিয়ে বাইরে ফ্লুইড বেরিয়ে যেতে পারে। এই তিনটের একটা কমপ্লেক্স ইন্টারপ্লে হয়ে ব্যালেন্সটা মেনটেন হয়। এটা বেসিক প্যাথোলজি। এইবার হচ্ছে যে ইডিমা ব্যাপারটা কি। তুমি একটা আউটডোরে বসে আছো বা তুমি একটা চেম্বারে বসে আছো, তোমাকে পেশেন্ট এসে কি বলবে, ডাক্তার আমার সর্বশরীর ফুলে গেল, আমার পা গুলো ফুলে যাচ্ছে, আমার পাটা ফোলা ফোলা লাগছে, এই কথা বলবে এসে। তোমাকে প্রথমেই বলতে দেখতে হবে যে সত্যি সত্যি ফুলছে কিনা। অনেক সময় পেশেন্টের মনেও হতে পারে। কিভাবে তুমি ইডিমা অ্যাসেস করবে? যেটা সিম্পল ইডিমা মানে যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ইডিমা বলি। ডিপেন্ডেন্ট মানে কি, তোমার শরীর যখন আমি আমার মতো বসে আছো বা দাঁড়িয়ে আছো, তোমার শরীরের ডিপেন্ডেন্ট পোর্শন, যেটা মানে নিচের দিকে যে পোর্শনটা, সেই পোর্শনে ফ্লুইড জমছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা। ডিপেন্ডেন্ট ইডিমা তুমি কিভাবে দেখবে? বুড়ো আঙুল দিয়ে থাম দিয়ে প্রেস করবে অন দা মিডিয়াল ম্যালিওলাই, 5 সেকেন্ডস প্রেস করলে ছেড়ে দিলে একটা ডিম্পল যদি দেখা যায় এবং সেটা যদি থেকে যায়, যারা একটু ফ্যাটি, একটু গোলগাল চেহারা আমার মতো, জোরে চেপে দিলে সাবকিউটেনিয়াস ফ্যাটে এমনি একটু হালকা ডিম্পল হয়, কিন্তু সেটা আঙুল তুলে নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার, বা সেরকম ডিম্পল কিছু হবে। কিন্তু যার একটা ইডিমা রয়েছে তার একটা ক্লিয়ার কাট একটা আঙুলের ছাপের মতো একটা চাপ পড়ে এটা গোল গর্ত হয়ে যাবে, এবং 5 সেকেন্ড বাদে ছেড়ে দিলে সেটা বেশ কিছুক্ষণ ওই রকমই থাকবে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। মিডিয়াল ম্যালিওলার উপর দেখলে, তার ঠিক ওপরে দেখলে, মানে ধরো এই মিডিয়াল ম্যালিওলাসের উপর প্রথমে তুমি দেখলে, তারপর তার ঠিক ওপরে এখানটা দেখলে, সেটা দেখে তারপরে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা সিন এখানটা দেখলে, এই তিনটে হলো পায়ে তোমার ডিপেন্ডেন্ট ইডিমা দেখা হয়ে গেল। আর কি করতে হবে? ইফ দ্য পেশেন্ট ইজ আ বেড বাউন্ড ওয়ান, বেশ কিছুদিন হয়ে শুয়ে আছে, অসুস্থ, বিছানায় অনেকদিন শুয়ে আছে, যেরকম বাড়িতে শয্যাশায়ী পেশেন্টদের হয়, বা একটা ওয়ার্ডের পেশেন্ট বেশ কিছুদিন 8 দিন 10 দিন ধরে শুয়ে আছে,
ডিপেন্ডেন্ট হয়ে আছে, ওঠা চলা করছে না। এর ডিপেন্ডেন্ট পোর্শন কোনটা? এর তো পাটা ডিপেন্ডেন্ট পোর্শন নয়, কারণ তো হরাইজন্টাল ইস্যু আছে। এর ডিপেন্ডেন্ট পোর্শন হচ্ছে পেরিসার্কাল এরিয়া। তোমাকে সেই জায়গাটা পেশেন্টকে উবু হয়ে সহ ক্লোন করো, ক্লোন করে স্যাক্রামের পাশে যে জায়গাটা বনি প্রমিনেন্স জায়গা সেখানে প্রেস করে দাও, সেখানে তুমি ডিপ দেখতে পারো। যদি এই বেড বাউন্ড পেশেন্ট হয় তাহলে তোমাকে ওইখানে দেখতে হবে স্যাক্রাল এডিমা আছে কিনা। আর কি আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে প্যারাইটাল এডিমা আছে কিনা। প্যারাইটাল এডিমা মানে পেশেন্ট শুয়ে আছে, তার পেটে অ্যাবডোমিনাল ওয়ালে কোনো ফ্লুইড জমে আছে কিনা, ওয়ালে, পেটের ভেতরে নয়, কিন্তু ওয়ালে ফ্লুইড জমে আছে কিনা। সেটা কি করে দেখবে? তার ক্লাসিক মেথড হচ্ছে তুমি স্টেথোস্কোপের বেলটা দিয়ে জোরে এখানটায় চাপ দাও 5 সেকেন্ডস, তুলে নিলে সেখানে পরিষ্কার একটা বেলের একটা ছাপ পড়ে যাবে, একটা নিমের মতো তুমি দেখতে পাবে। তার মানে অ্যাবডোমিনাল ওয়ালেও এডিমা আছে। ডিপেন্ডেন্ট এডিমা বললে এই কটা জিনিস তোমাকে যদি যখন পরীক্ষা দেবে তোমাকে যদি বলে তুমি এডিমা আমাকে ডেমনস্ট্রেট করো, তোমাকে এই কটা জিনিস দেখাতে হবে। হ্যালো, এইবার কি এর সাথে যদি পেশেন্টের জেনারেলাইজড এডিমা হয়, সেগুলো কি আমি পরে আসছি। জেনারেলাইজড এডিমা যদি হয় তাহলে এর সাথে সেরাস ক্যাভিটি গুলোতেও ফ্লুইড জমবে। মানে আমার অ্যাসাইটিস থাকতে পারে, আমার প্লুরাল স্পেসে ফ্লুইড থাকতে পারে, আমার পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড থাকতে পারে, এবং এর সাথে আমার পাফিনেস অফ ফেস হতে পারে যদি ফেশিয়াল এডিমাও এর সাথে হয়। এই সবগুলো যদি একসাথে হয় তখন আমরা বলবো জেনারেলাইজড এডিমা, যার আরেকটা টার্ম আছে অ্যানাসার্কা। এটা একটা ল্যাটিন কথা, অ্যানাসার্কা মানে হচ্ছে জেনারেলাইজড এডিমা, সারা শরীরে হতে পারে। তার মানে ডিপেন্ডেন্ট এডিমা আছে, তার প্যারাইটাল এডিমা আছে, তার সেরাস ক্যাভিটি গুলোতে ফ্লুইড আছে, তার ফেশিয়াল এডিমা আছে, এই পুরো জিনিসটা আছে। এইবার হচ্ছে টাইপস অফ এডিমা। তুমি কিভাবে এডিমা ডায়াগনোস করবে সেটা তো হয়ে গেল, তোমাকে ডেমনস্ট্রেট করতে পেশেন্টের এডিমা আছে কি নেই তুমি বুঝে গেলে। এর সাথে আরেকটা মাইনর জিনিস, সেটা হচ্ছে যদি ফেয়ার কমপ্লেক্সন পেশেন্ট হয় তাহলে পেশেন্টের স্কিন উইল বি গ্লিসনিং, একটু পিঙ্কিশ হবে, যেহেতু জল জমে আছে, টাইট হয়ে আছে স্কিনটা, তার জন্য একটা পিঙ্কিশ ভাব হবে, ফর্সা ফর্সা লাগবে, গ্লিসনিং হবে, চামড়াটা টাইট হয়ে আছে। এবার হচ্ছে টাইপস। এডিমার টাইপ দু রকম ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে পিটিং এডিমা, নন পিটিং এডিমা, আর একটা হচ্ছে লোকালাইজড এডিমা, জেনারেলাইজড এডিমা। উই আর মোর কনসার্ন উইথ জেনারেলাইজড এডিমা এন্ড লোকালাইজড এডিমা। জেনারেলাইজড এডিমার কজ কি কি? মেন যে চারটে কজ, এটা একদম মাথায় ঢুকিয়ে ফেলো, সারা জীবন কাজে লাগবে। মেন চারটে কজ হচ্ছে, 1 নম্বর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, 2 নম্বর কি সিরোসিস অফ লিভার, 3 নম্বর কি রেনাল কজ মানে নেফ্রোটিক সিনড্রোম অথবা নেফ্রাইটিক সিনড্রোম অথবা অ্যাকিউট রেনাল ফেলিওর অথবা ক্রনিক রেনাল ফেলিওর, হোয়াটএভার, রেনাল ফেলিওর মোট কথা। আর কি নিউট্রিশনাল এডিমা ডিউ টু হাইপোপ্রোটিনিমিয়া। হাইপোপ্রোটিনিমিয়া জন্য কি হবে? কলয়েডাল অসমোটিক টেনশনের কাদের দিয়ে হতো? অ্যালবুমিন গুলো, সলিড গুলো এবং আরো অন্যান্য জিনিসগুলো, সেগুলো ফ্লুইডটাকে ধরে রাখতো ভিতরে। অ্যালবুমিন যদি কমে যায়, সেই কলয়েডাল অসমোটিক টেনশন কমে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আপার হ্যান্ড পাচ্ছে, ও বেশি বেশি জল ভাস্কুলার কম্পার্টমেন্টে বার করে দেবে, যার ফলে পেশেন্ট এডিমা ডেভেলপ করে যাবে। ইউজুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে শুরু হয়, পা গুলো ফোলে, যেমন তোমরা এখন অতটা দেখতে পাবে না, আমরা যখন অবস্থাপ ছিলাম তখন প্রচুর ম্যালনারিশ চাইল্ড দেখা যেত। ম্যালনিউট্রিশনের দুটো হয়, তোমার তো পেডিয়াট্রিক্স বোধ এখনো হয়নি নাকি? পেডিয়াট্রিক্স হয়নি তো? শুরু হয়েছে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অফ চিলড্রেন দুটো টাইপের হয়, একটা হচ্ছে ম্যারাসমাস আর একটা হচ্ছে কোয়াশিওরকর। কোয়াশিওরকরে পেশেন্টের নিউট্রিশনাল এডিমা হয়, পাগুলো ফোলা ফোলা থাকে, মুখটা একটু ফোলা ফোলা থাকে, কিন্তু তার সাথে অন্যান্য সমস্ত ফিচার্স গুলো থাকে। তো নিউট্রিশনাল এডিমা ডিউ টু হাইপো অ্যালবুমিনিমিয়া বা হাইপোপ্রোটিনিমিয়া, সেটা কিসে কিসে হয়? 1 নম্বর হচ্ছে ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে, 2 নম্বর হচ্ছে একটা প্রোটিন লুজিং এন্টোপ্যাথি বলে একটা রোগ আছে, সেটাতে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস থেকে হতে পারে ডিউ টু ম্যালনিউট্রিশন। হলো, এই চারটে কজ একদম মাথায় রাখতে হবে: কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, হেপাটোসেলুলার ফেলিয়ার আর হেপাটিক সিরোসিস, আর হচ্ছে নিউট্রিশনাল এডিমা। এই চারটে হচ্ছে মেজর কজ। আর কি কি? দুটো আরো হার্টের কজ আছে যেগুলো অতটা কমন নয়, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন আর একটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এই দুটো থেকে হতে পারে। দিস আর ইম্পর্টেন্ট কজেস বাট নট ভেরি কমন। আর কি? কিছু ড্রাগ ইনডিউসড হতে পারে,
কিরকম কমন ড্রাগ যেগুলো আমরা ইউজ করি তার মধ্যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলে একটা অ্যান্টিহাইপারটেনসিভ গ্রুপ আছে, খুব কমন কিছু ড্রাগ, প্রচন্ড ব্যবহার হয়, নিফেডিপিন আছে, অ্যামলোডিপিন আছে ইত্যাদি। এইগুলোতে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, তার থেকে পা গুলো ফুলে যায় একটু। এটা খুব কমন। যত পেশেন্ট অ্যামলোডিপিন ইজ এ ভেরি পপুলার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, যারা খান তাদের অনেকেরই একটা পেডাল ইডিমা থাকে, অনেকে খুব টেনশন করে চলে। আজকেই আউটডোর একজন পেশেন্টকে দেখলাম পা ফুলেছে, তিনি টেনশন করে চলেছে আমার কি হয়ে গেল। ঠিক আছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি তুমি স্টেরয়েডস খাও, দীর্ঘদিন ধরে স্টেরয়েডস খাও, কর্টিকোস্টেরয়েডস নানা ধরনের, হ্যাঁ ওটা তো পরে আসছি। এই পেডাল ইডিমাটা একটা তো গেল আমাদের কি বললাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, 2 নম্বর হচ্ছে কর্টিকোস্টেরয়েডস, আর 3 নম্বর হচ্ছে এনএসএআইডিস। এনএসএআইডিস মানে ওই তোমার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেগুলো যেমন অ্যাসপিরিন, ইনোমেথাসিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এই জাতীয় ওষুধগুলো। এটা জেনে রাখা ইম্পর্টেন্ট কি কারণে, প্যারাসিটামল এটা জেনে রাখা এই কারণে যে অ্যান্টিপাইরেটিক হিসেবে বা অ্যানালজেসিক হিসেবে এসব ওষুধ আমরা মুড়ি মুরগির মতো খেয়ে থাকি। তুমি একটা পেশেন্টের টাইফয়েড হয়েছে বা সে একটা ভাইরাল ফিভার হয়েছে, পেশেন্ট নিজেই প্যারাসিটামল কিনে খেয়েছে দোকান থেকে, ইটস ওভার দ্য কাউন্টার ড্রাগ, কিনে খেয়েছে, 2-3 দিনের মধ্যে ওর জন্য সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়েছে, একটু মুখটুকগুলো ফুলে গেছে, পেশেন্ট প্রচন্ড টেনশন করে তোমাকে দেখাতে চলে এসেছে। এবার তুমি যদি এটাকে বড় বড় ব্যাপারগুলো ভাবতে শুরু করো, সেটা তো নিশ্চয়ই ভাবে, তার আগে তোমাকে দেখতে হবে যে ওর জন্য হচ্ছে কিনা, কি খেয়েছে, অ্যানালিসিস খেয়েছে কিনা, বাকি তুমি অন্য কিছু পেলে না, হেপাটিক ফেলিয়ার বা রেনাল ফেলিয়ার বা ওই জাতীয় কোনো ফিচার্স পেলে না পেশেন্টের, সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে বাই এক্সক্লুশন যে এটা অ্যানালিসিসের জন্য হয়েছিল, এনএসআইডির জন্য হয়েছিল। ঠিক আছে, তাহলে কমন ড্রাগগুলোর মধ্যে এনএসআইডি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স এবং কর্টিকোস্টেরয়েডস, এই 3টে গ্রুপ হচ্ছে কমনলি কজেস সল্ট ওয়াটার রিটেনশন লিডিং টু ইডিমা। হলো? আচ্ছা, এইবার হচ্ছে এটা গেল আমার জেনারেলাইজড ইডিমা। লোকালাইজড ইডিমা কি থেকে হতে পারে? লোকালাইজড ইডিমা লিমফ্যাটিক অবস্ট্রাকশন থেকে হতে পারে, ভেনাস অবস্ট্রাকশন থেকে হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে হতে পারে, ইনজুরি থেকে হতে পারে, ইনফ্লামেশন থেকে হতে পারে। ভেনাস অবস্ট্রাকশন মানে কি কি? সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়, সুপিরিয়র ভেনা কেবল সিনড্রোম হয়, ওগুলো ডিটেইলে পরে যাবো, অনেকটা অতটা ডিটেইল এখনই যাওয়ার দরকার নেই। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হতে পারে। ইনফিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়, লোয়ার পোর্শনটা ফুলে যেতে পারে, একটা পা বা দুটো পা, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেবল সিনড্রোম। ঠিক আছে, আর কি না, পার্টিকুলার কোনো একটা জায়গায় ভেরিকোজ ভেন আছে ধরো, সেইখানে সারাউন্ডিং দ্যাট এরিয়া একটা ইডিমা ডেভেলপ করবে, যেহেতু এই ভেরিকোজ ভেন থেকে ফ্লুইড এক্সট্রাভেশন করতে থাকে। এটা লিমফ্যাটিক অবস্ট্রাকশন থেকে কিভাবে হতে পারে? ফাইলেরিয়াসিস থেকে হতে পারে, কিছু টিউবারকুলোসিস থেকে হতে পারে, সিএ ব্রেস্ট থেকে। সিএ ব্রেস্ট যদি এখানে আমার অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলোকে এক্সটেন্সিভলি ইনভলভ করে ফেলে, তাহলে কি হবে? এই ভেসেলগুলোতে একটা অবস্ট্রাকশন হচ্ছে, লিমফ্যাটিক অবস্ট্রাকশন হচ্ছে, তার জন্য হাতে একটা ইডিমা ডেভেলপ করে, একটা লিমফিডিমা ডেভেলপ করে যেতে পারে। হলো? তাছাড়াও যদি সিএ ব্রেস্টটাকে আমি র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি করে বাদ দিয়ে দিই, বা একটা এমনি সিম্পল ম্যাস্টেক্টমি একটা করা হলো, সেটা করতে গিয়ে অনেক লিম্ফ চ্যানেল এখানে হবে, ড্যামেজ হবে, ওগুলো খুব বড় বড় ভেসেল নয়, যার ফলে ওগুলোকে সিকিউর করা সবসময় সম্ভব হয় না, তো অনেক লিমফ্যাটিক চ্যানেল নষ্ট হবে। তার জন্য একটা অবস্ট্রাকশন, যখন ফাইব্রোসিস হবে তখন লিমফ্যাটিক চ্যানেল অবস্ট্রাকশন তৈরি হবে, তার থেকেও এই হাতে আবার বা এই হাতে যে হাতে হচ্ছে সেই হাতে একটা লিমফিডিমা ডেভেলপ করে যেতে পারে। আচ্ছা, অ্যালার্জিক রিঅ্যাকশন কি কি? একটা অ্যানজিওনিউরিটিক ইডিমা হতে পারে, বা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন থেকে হতে পারে। অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন নিয়ে একটু পরে কথা বলছি, পরেরটাই যাই। ইনফ্লামেশন, তোমার একটা পায়ে একটা বাজে ধরনের স্কিন ইনফেকশন হয়েছে, সেটা স্প্রেড করছে, সেলুলাইটিস হয়ে স্প্রেডিং সেলুলাইটিস হয়ে আছে, তার থেকে ইডিমা হবে। বা এমনি সিম্পল যদি একটা বড় ধরনের একটা এমপাইমা হয়েছে, বা একটা কোনো ধরো একটা বাজে স্কিন সফট টিস্যু ইনফেকশন কিছু হয়ে আছে, সেটা থেকে একটা সারাউন্ডিং ইডিমা হবে। এগুলো সব লোকালাইজড। এইবার ইনফ্লামেশনের কি কি কজ হতে পারে? একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিজিজ আছে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস, বা অন্যান্য আরো কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে, যেগুলো থেকে এরকম করে লোকালাইজ এক একটা এরিয়াতে ইডিমা হতে পারে। এ হয়ে গেল লোকালাইজ ইডিমা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেলাইজ ইডিমা, কারণ এর যে কজগুলো বেশিরভাগই খুব সিনিস্টার সিগনিফিকেন্স, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, না সারলে ইট মে ক্লেম দ্য পেশেন্টস লাইফ অলসো, কাজে ওগুলোকে ডায়াগনোজ করতে হবে।
লোকালাইজড ইডিমার কারণগুলো সাধারণত অতটা সিভিয়ার সব ক্ষেত্রে নয়, বাট দে হ্যাভ টু বি ডায়াগনোজড এন্ড ট্রিটেড। এই হয়ে গেল আমার জেনারেলাইজড ইডিমা আর লোকালাইজড ইডিমার মধ্যে গ্রসলি। বা বই পড়লে আরো অনেক কিছু দেখতে পারো, কস্টস আরো দেখতে পারো। তো গ্রস এগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। পিটিং ইডিমা হচ্ছে আমরা যেগুলো জেনারেলাইজড ইডিমার কজ হিসেবে যেগুলোকে আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটাই পিটিং ইডিমা। আর নন পিটিং ইডিমা কোনগুলো? প্রেস করলাম, দেবে গেল, কিন্তু তুলে নিলে আবার জেগে সেই হয়ে গেল, গর্তটা থাকলো না, এটা হচ্ছে নন পিটিং ইডিমা। নন পিটিং ইডিমার কমন এক্সাম্পল কি কি? এক নম্বর হচ্ছে মিক্সিডিমা, হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম, যে গ্রস হাইপোথাইরয়েডিজম আছে, সেই পেশেন্টদের ফোলা ফোলা ভাব একটা থাকে, পা গুলো একটু ফোলা ফোলা থাকে, তুমি পা এগুলো দেখতে পাবে যে পা ফুলে আছে, প্রেস করলে আঙুল চেপে যাচ্ছে, কিন্তু তুলে নিলে কোনো ডিম্পল হচ্ছে না, এটা হচ্ছে নন পিটিং ইডিমা। আর কি? অ্যানাফাইল্যাক্সিস থেকে যে ইডিমাটা হয় সেটা হচ্ছে নন পিটিং ইডিমা। ফাইলেরিয়াসিস থেকে যে ইডিমাটা হচ্ছে সেটা হচ্ছে নন পিটিং ইডিমা, কমন কজগুলোর মধ্যে। এই গেল আমার ইটিওলজি, কারণের কথা। জাস্ট বস দু একটা কথা। এক নম্বর হচ্ছে যে বডিতে একটা ইডিমা ডেভেলপ করতে গেলে সাধারণত মিনিমাম 10 to 15 লিটার্স অফ ওয়াটার এক্সেস অ্যাকুমুলেশন হলে তবে ইডিমাটা দেখা দিতে শুরু করে সাধারণত। আর কি? একটা লিম্বে ইডিমা হবে কিনা সেটা কখন হয়? যদি নর্মাল যেটা সার্কামফারেন্স তার থেকে অন্তত 10% এটা ইনক্রিজ করে সার্কামফারেন্সটা, তবেই তুমি ইডিমা দেখতে পাবে। এবার ইডিমা একটা হয়েছে, তুমি ডায়াগনোজ করে ফেলেছো, তুমি তার কারণও মোটামুটি খুঁজে বার করেছো, আমি ধরে নিচ্ছি। এবার তার ট্রিটমেন্ট করছো। কি ট্রিটমেন্ট তাতে আমি পরে আসছি। ট্রিটমেন্ট করছো, ট্রিটমেন্টটা এফেক্টিভ হচ্ছে কিনা, সেটা কমছে কিনা না বাড়ছে, এটা কি দেখে মনিটর করবে? কমনেস্ট বেডসাইড মেথড হচ্ছে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে ওয়েট দেখা। তুমি ডেইলি পেশেন্টের ওয়েট নেবে, ওয়েট নিয়ে দেখা যাবে যে সেটা বাড়ছে কিনা। যদি দেখা যায় প্রত্যেকদিন একটু একটু করে বেড়ে বেড়ে যাচ্ছে, নর্মাল ওয়েট গেনে কি হয়? মাসেল বাড়ে, বোন বাড়ে, ফ্যাট টিস্যু বাড়ে। এবার আজ যা ওয়েট তার থেকে কাল 250 গ্রাম ওজন বেড়ে গেল, সেটা তো বোন বেড়ে গিয়েও হবে না, মাসেল বেড়ে গিয়ে হবে না, ফ্যাট বেড়ে যাওয়ার প্রশ্ন নেই। তার মানে ওটা তোমার জল বেড়েছে শরীরে। সুতরাং 250 লেভেল ফ্লুইড তোমার এক্সেস অ্যাকুমুলেশন হয়ে বলে আমি ধরে নেব। পরের দিন আবার মাপলে পরের দিন হয়তো আবার 200 গ্রাম বেশি পেলে, তার মানে ইডিমাটা বাড়ছে, তোমার ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, বা তুমি ট্রিটমেন্ট শুরুই করো নি। কিন্তু যদি ডেইলি দেখা যায় যে একটু 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 করেও ওয়েটটা কমছে, তার মানে ইওর ট্রিটমেন্ট ইজ গেনিং গ্রাউন্ড। যেখানে এর সাথে অ্যাসাইটিস আছে, অ্যাসাইটিসটা কমছে কি বাড়ছে আমি কি করে বুঝবো? অ্যাসাইটিস ইজ অলসো পার্ট অফ জেনারেলাইজড এডিমা। কি করে বুঝবো বাড়ছে না কমছে? পেশেন্টকে আমরা আম্বিলিকাসের লেভেলে, বা অনেকে বলেন যে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনাল লেভেলে অ্যাবডোমিনাল গাঁথটা মাপবো, মেজারিং টেপ দিয়ে মাপবো গাঁথটা যে কত সেন্টিমিটার আছে। এটা আমি ডেইলি মাপবো। ডেইলি মেপে যদি 0.5 সেন্টিমিটারও কম করে, তাহলে আমি বুঝবো ওটা কমছে। আমি ট্যাপ করিনি, ট্যাপ করলে তো এমনি কমে যাবে, আমি ট্যাপ করিনি, মেডিসিন দিয়ে তাকে কমাবার চেষ্টা করছি। আজকে যা আছে কালকে আমি দেখলাম 0.5 সেন্টিমিটার কম রয়েছে, পরশু দেখলাম আরো 0.5 সেন্টিমিটার কম রয়েছে, তার মানে আমার ট্রিটমেন্টে কাজ হচ্ছে। আম্বিলিকাসে কেন করা হয় না? অনেকে করেন না কেন? কারণ যখন ফোলাটা কমছে তখন পেটটা যে একেবারে গ্লোবুলারই থাকবে তার কোনো মানে নেই, পড়ে যেতে পারে, যার ফলে আম্বিলিকাসের পজিশনটা হয়তো একই জায়গাতে নাও থাকতে পারে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। কিন্তু অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা বনি প্রমিনেন্স, ওটা চেঞ্জ করবে না। কাজে ওই লেভেলে যদি আমি মেজারটা করি তাহলে আমি ঠিক গ্রাফটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যানাফাইল্যাক্সিসে আসি। অ্যানাফাইল্যাক্সিস জিনিসটা কি? খুব কথা, অ্যানাফাইল্যাক্সিস অনেক বড় জিনিস, বইয়ে অনেক বড় চ্যাপ্টার আছে। জাস্ট গ্রস কয়েকটা কথা। প্রথম কথা, এটা একটা অ্যালার্জিক রিয়াকশন থেকে হয়। নানা ধরনের অ্যালার্জিক রিয়াকশন থেকে হতে পারে, তার নানা রকম সিভিয়ারিটি হতে পারে। জাস্ট অল্প একটু শ্বাসকষ্ট, একটু গলা ধরা থেকে শুরু হয়ে পেশেন্ট ক্যাটাস্ট্রফিক্যালি মারা গেল শ্বাসকষ্ট হলে, এমনও হতে পারে। অ্যানাফাইল্যাক্সিস এতটাই বাজে একটা জিনিস, অ্যালার্জিক রিয়াকশন থেকে হচ্ছে। দ্বিতীয় কথা কি? এটা একটা নন পিটিং ইডিমা, এটা মনে রাখতে হবে। তৃতীয় কথা কি? এটা কোথায় হয়? ইট অকার্স অ্যারাউন্ড দ্য টাং, দ্য গ্লটিস এন্ড দ্য ফেসিয়াল এরিয়া।
এই জায়গাটাতে হয়। কিভাবে প্রেজেন্ট করবে? ফুলে যাবে এগুলো, পেরিওডাল ইডিমা হবে, নাকে একটা নেজাল কনজেশন মতো হতে পারে, সবচেয়ে প্রমিনেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে শ্বাসকষ্ট হতে শুরু, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ব্রিদিং প্রবলেম হবে পেশেন্টের, যেহেতু নেজোফেরিংসের আশপাশটা ফুলে যাচ্ছে, সেখানে ইডিমা হচ্ছে, ইউভুলার ইডিমা হচ্ছে, যেটা ল্যারিঞ্জিয়াল ইন্ট্রোয়াটাসের ওই জায়গাটা পার্শিয়াল অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বেশি হলে ফুল অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, তখন তোমার রেসপিরেটরি ফেলিওর হয়ে যাবে, কাজেই শ্বাসকষ্ট হবে, একটা ব্রেথলেসনেস হবে। এই স্টেজে তুমি যদি ইন্টারভিউ না করতে পারো তাহলে কিন্তু পেশেন্ট ইজ হেডিং ফর আ ক্যাটাস্ট্রফি। কি করা হয়? সাধারণত স্টেরয়েড দেওয়া হয়, মিথাইল প্রেডনিসোলোন বা ডেক্সামেথাসোন এগুলো দেওয়া হয়, তার নির্দিষ্ট ডোজ আছে, সেটা দিলে, তার সাথে তুমি অ্যান্টিহিস্টামিনিক দিলে, আর যদি দেখা অলরেডি ভালো রকম রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে গিয়ে থাকে বা পেশেন্টের ডিস্ট্রেস হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে দেন অ্যান্ড দেয়ার পেশেন্টকে এন্ডোট্রাকিয়াল ইনকিউবেশন করে দিয়ে দরকার হলে ভেন্টিলেট করতে হবে, যদি সেটা বেশি বেড়ে গিয়ে থাকে। ঠিক আছে? কিসের কিসের থেকে হতে পারে? অ্যালার্জিক রিঅ্যাকশন তো আমরা বললাম, কমন কি কি জিনিস থেকে হতে পারে? কিছু ইনসেক্ট বাইট থেকে হয়, যেমন মৌমাছি কামড়ালে খুব কমনলি হয়, মাঝে মাঝেই দেখবে কাগজে এখানে ওখানে মৌমাছি, কদিন আগে জম্মুতে বেশ কিছু লোক মারা গেছে, কোনো একটা গ্রামে এরকম চাক ভেঙেছিল, সব মৌমাছিগুলো একসাথে এসে অ্যাটাক করেছে, যে কজনকে সামনে পেয়ে এত অ্যাটাক করেছে তাদের হাসপাতালে গিয়েও বাঁচানো যায়নি, এত র্যাপিড অ্যানাফাইলাক্সিস ডেভেলপ করে গেছিল, হসপিটালে যেতে যেতে তাদের রেসপিরেটরি ফেলিওর হয়ে যায়, মেনি অফ দেম ডাইড। এই জাস্ট বোধহয় গত সপ্তাহের কথা। বলতা, ওয়াস্প বাইট, এই মৌমাছি কামড়, তারপর কি স্করপিয়ন বাইট, আগে প্রচুর হতো, এখন আর অতটা হয় না। স্নেক বাইট থেকে রিয়ারলি হতে পারে, স্নেক বাইটে অন্য অনেক কিছু আছে, তার থেকেই সাধারণত পেশেন্ট খারাপ হয়ে যায়, ওর আর অ্যানাফাইলাক্সিস হওয়ার দরকার হয় না। আর কি কি? বেশ কিছু ওষুধ আছে, যেমন কিছু কিছু ভ্যাকসিনের জন্য হতে পারে। ভ্যাকসিন র্যান্ডমলি সব জায়গায় দেওয়া হয়, কিন্তু নিয়ম হচ্ছে যেখানেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে ইমার্জেন্সি মেজার্স রাখা হবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, স্টেরয়েড আর অ্যান্টিহিস্টামিনিক ছাড়া অ্যাড্রিনালিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল। নর্মাল 1 in 5000 যে অ্যাড্রিনাল পাওয়া যায় সেটাকে 10 টাইমস ডাইলুট করে তার 0.5 ml করে পুশ করে দিলে খুব তাড়াতাড়ি ওটা রিলিভ করে যায়। যেখানেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে নিয়ম হচ্ছে সেখানে অ্যাড্রিনালিন, স্টেরয়েড ইনজেকশন এবং অ্যান্টিহিস্টামিন ইনজেকশন সবসময় রাখার কথা। যে কোনো ছোট হেলথ সেন্টারেও যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু এই কিট নিয়ে সিস্টাররা বসে থাকেন, কারণ কার রিয়াকশন হবে কেউ জানে না, হলে কিন্তু তোমার চোখের সামনে মরে যাবে, তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে? এছাড়াও আরো অনেক ওষুধেই হতে পারে, ফরচুনেটলি হয় না কিন্তু হতে পারে অনেক ওষুধেই, যে কারণে যে চেম্বারে বসে বা যে একটা ওপিডি কেয়ার সেটিং এ বসে তুমি ইনজেক্টেবল থেরাপি করছো বা সেরকম খারাপ পেশেন্ট ডিল করছো, সেখানে সব জায়গায় এরকম একটা অ্যানাফাইলাক্সিস কিট রাখতে হয়, কম্প্রাইজিং অফ অ্যাড্রিনালিন, স্টেরয়েড ইনজেকশন অ্যান্ড অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন, এটা রাখতে হয়। হ্যাঁ, আরেকটা কি, চিংড়ি মাছ খেলে হতে পারে, যাদের চিংড়িতে অ্যালার্জি আছে, জানতো না, তরকারির মধ্যে ছিল, খেয়ে নিয়েছে। আমাদেরই চেনা একজন ডাক্তার বর্ধমানে বছর 10 আগে, হি ওয়াজ জাস্ট কেম আউট ফ্রম হিজ হাউসটারশিপ, রাত্রেবেলা একটা নার্সিং হোমে ডিউটি করছিল, কোথা থেকে একটা চিংড়ি জিনিসপত্র এনে খেয়েছিল, খেয়ে সকালে বাড়ি গেছে, মানে জাস্ট বাড়ি যাওয়ার আগে খেয়ে বেরিয়ে গেছে, রাস্তাতে তার এত জোর অ্যানাফাইলাক্সিস কেমন হয়েছে, ওর বাড়ি ছিল গলসি, বাড়ি পৌঁছতে হি ওয়াজ সিভিয়ারলি ডিস্ট্রেসড এবং বাড়িতেই মারা গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হয়। এটা বছর 10 আগে ঘটনা। ঠিক আছে? যাদের এইগুলোতে অ্যালার্জি থাকে তাদের খুব সাবধান থাকতে হয়। আমাদের দেশে খুব কমন নয়, পিনাট বাটারে অনেকের অ্যালার্জি থাকে, বিদেশে যখন যাবে তখন দেখবে ওদের যে চকলেট গুলো থাকে প্রত্যেকটাতে মেনশন করা থাকে যে পিনাট বাটার আছে কিনা, তারপরে তোমার এই নন এক্সট্রাক্ট কিছু আছে কিনা, এগুলো সমস্ত আলাদা, বিশেষ করে পিনাট বাটারটা ওরা সবাই করে থাকে, মেনশন করা থাকে। আমাদের এখানে পিনাট বাটার থেকে অতটা হয় না, খুব কম হয়, কিন্তু ওখানে কিন্তু খুব কমন। এরকম যে জিনিসটাকে তুমি জানো যে আমার অ্যালার্জি আছে, ইউ শুড নেভার গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট। হলো মোটামুটি গ্রস হলো অ্যানাফাইলাক্সিস এর কথা। এবার হচ্ছে আমি একটা এই ইডিমা, জেনারেলাইজড ইডিমা ট্রিটমেন্ট কি করব। প্রথম কথা হচ্ছে যে আমাকে কারণটা খুঁজে বার করতে হবে। কারণ খুঁজে বার করলাম, তোমার যদি কার্ডিয়াক ফেলিয়ার হয়, কমন কারণগুলো কি কি? কার্ডিয়াক ফেলিয়ার, হেপাটিক্স,
ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, তার সাথে নিউট্রাল এডিমা। এবার মানে প্যাটার্ন অফ প্রোগ্রেশনটা কিরকম হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা। তুমি পেশেন্ট যদি ইন্টেলিজেন্ট হয়, তুমি যদি ঠিক মতো কোশ্চেন করতে পারো, তুমি কিন্তু প্যাটার্ন অফ প্রোগ্রেশন থেকেই বুঝে যাবে কি থেকে হয়েছে। যদি কার্ডিয়াক কজে হয়, প্রথম কোথায় হবে এডিমাটা? পায়ে, তারপর হবে মুখে, তারপর হবে পেটে। দিস ইজ দ্য প্রোগ্রেশন। যদি রেনাল কজে হয়, সবার আগে হবে মুখে। ইট উইল স্টার্ট ফ্রম দ্য ফেশিয়াল পাফিনেস, সেখান থেকে ওটা পায়ে যাবে, পা ফুলবে, তারপর তারপর তার পেট ফুলবে, অ্যাসাইটিস হবে লাস্ট। নিউট্রিশনাল এডিমা হলে কি হবে? ডিপেন্ডেন্ট এডিমা আগে হবে পায়ে, তার সাথে মুখে হবে। পেটে অ্যাসাইটিস হতে পারে, সেটা অনেক লেট স্টেজ। আর যদি হেপাটিক সিরোসিস হয় বা হেপাটিক ফেলিয়ার হয়, সবার আগে পেটে হবে, অ্যাসাইটিসটা সবার আগে হবে, সেখান থেকে পায়ে হবে, সেখান থেকে মুখে হবে। এই যে প্যাটার্নটা, কোনখানে আগে হলো, তারপর কোনখানে হলো, লাস্টে কোথায় হলো, এইটা যদি তুমি ভালো করে ফলো করতে পারো, তাহলে তার থেকেই মোটামুটি একটা গ্রস আইডিয়া পাওয়া যায় যে আমাকে কোন সিস্টেমটাকে দেখতে হবে। ঠিক আছে? ডিপেন্ডেন্ট এডিমা আগে হয়েছে, তারপরে মুখে হয়েছে, পেট তখনও ফোলেনি, তুমি ধরে নিতে পারো এটা একটা কার্ডিয়াক কজ হওয়া খুব লাইকলি। ক্লিনিক্যালি তুমি কি কি দেখবে? একটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের জেনারেল সাইন্স কি? রেজ জুগুলাস ভেনাস প্রেসার পাবে, তার সাথে টেন্ডার অ্যান্ড এনলার্জ লিভার পাবে, পেডাল এডিমা তো পাচ্ছই। আর একটা জিনিস আছে, তাকে বলে হেপাটোজুগুলার রিফ্লাক্স। কিরকম? খুব গ্রসলি বলতে গেলে, লিভারের ওপর যদি তুমি, লিভারটা তো বড় হয়ে আছে, লিভারটাকে যদি প্রেস করো, তুমি দেখবে এখানে জেভিপি, যে হাইটে জেভিপিটা পাওয়া যাচ্ছে, রেজিপিটা, সে হাইটটা বেড়ে গেল, মানে জেভিপিটা রেজ হয়ে গেল। লিভারে চাপ দিলে এখানে জেভিপি আরো রেজ হয়ে গেল, এটাকে বলা হয় হেপাটোজুগুলার রিফ্লাক্স। এটা হচ্ছে যদি রাইট সাইডের হার্ট ফেলিয়ার হয় তাহলে। লেফট সাইডের হার্ট ফেলিয়ার হলে তুমি কি কি পাবে? একটা পালমোনারি রালস পাবে, দুটো দিকেই লোয়ার লোব অফ দ্য লাংসে ক্রেপিটেশনস, কোর্স ক্রেপিটেশনস পাবে, শুনতে পাবে। রংকাই নেই, কিন্তু দুটো দিকেই নিচের দিকগুলোকে কোর্স ক্রেপিটেশনস পাচ্ছে, পেশেন্ট একটা রেসপিরেটরি ডিস্ট্রেস পাচ্ছে। আর কি? S3 গ্যালপ পেতে পারো, মানে থার্ড হার্ট সাউন্ড তুমি শুনতে পেতে পারো। এটা হচ্ছে লেফট সাইডের ফেলিয়ার। আর যদি এমন কোনো কারণ থেকে হয় যে গ্রস একটা কার্ডিয়াক ফেলিয়ার হয়েছে, সেক্ষেত্রে রাইট সাইড লেফট সাইড দুটোই এফেক্টেড থাকবে, সেখানগুলো সবই পাবে। তোমার এখানেই ক্লিনিক্যালি ডায়াগনোজ হয়ে গেল যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার রয়েছে, তার যা যা ট্রিটমেন্ট তুমি করবে। এবার আর কি? যদি আমি হেপাটিক কিছু একটা সন্দেহ করি, আমি অ্যাসাইটিস পাচ্ছি, আমি যদি ওপর থেকে ভাবতে শুরু করো, একটা জন্ডিস পেতে পারো, মুখে চামড়াটা গ্লিস্টিং হবে, তার হেপাটিক ফ্ল্যাপ থাকতে পারে, অ্যাস্টেরিক্সিস যাকে বলে সেটা থাকতে পারে। স্পাইডার এনজিওমা হয়, এই পেটে বা বুকে ট্রাঙ্কে বিভিন্ন জায়গায় রেড পয়েন্টস এর মতো, দেখেছো কি এগুলো? না, পড়ানো হয়নি এখন। স্পাইডার এনজিওমা বলে একটা সাইন আছে, ক্যাপাট মেডোসা বলে একটা সাইন আছে, আম্বিলিকাসের চারদিকে এরকম স্পাইরালি ভেনাস প্রমিনেন্স দেখতে পাওয়া যায়। এরকম অনেকগুলো সাইন আছে হেপাটিক ফেলিয়ার, সেগুলো তুমি দেখতে পাবে। যদি আমি রেনাল মনে করি, রেনাল হলে কি কি হবে? গ্রসলি দুটো জিনিস, অ্যাকিউট স্টেজে দুটো জিনিস আমি পাবো। একটা নেফ্রাইটিস পেতে পারি, যেটাকে হুইচ ইজ অলসো কল্ড অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অর অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম, এটা হতে পারে, অথবা একটা নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এই দুটো হচ্ছে কমন। দুটো কোনটাতে কি হবে? অ্যাকিউট নেফ্রাইটিসে অলিগিউরিয়া, হেমাচুরিয়া, হাইপারটেনশন, these three are the cardinal features. অলিগুরিয়া, হেমাচুরিয়া, হাইপারটেনশন। এর সাথে আর তিনটে জিনিস কি কি থাকতে পারে অ্যাসোসিয়েট? প্রোটিনিউরিয়া থাকবে, অতটা প্রমিনেন্ট নয়। 2 নম্বর কি? ইউরিনে আরবিসি পাবে এবং আরবিসি কাস্ট পাবে যদি মাইক্রোস্কোপি করো। এই আরবিসি কাস্ট ইজ প্যাথোগনোমনিক অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে? এবার আর কি? যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, নেফ্রোটিক সিনড্রোমে পরিষ্কার 4টে কার্ডিনাল ফিচার। অলিগুরিয়া সাধারণত থাকে না, কি হবে? প্রোটিনিউরিয়া হবে।
প্রচুর প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তার জন্য ন্যাচারালি কি হবে, হাইপো অ্যালবুমিনিমিয়া হবে। প্রোটিন বেরিয়ে গেছে বলে অ্যালবুমিন শরীরে কমে গেছে, হাইপো অ্যালবুমিনিমিয়া হবে। থার্ড কি, দেয়ার উইল বি গ্রস ইডিমা। আর ফোর্থ কি, হাইপার কোলেস্টেরলিমিয়া। এই চারটে জিনিস থাকবে তোমার নেফ্রোটিক সিনড্রোমে। প্রোটিনিউরিয়া, হাইপোপ্রোটিনিমিয়া বা হাইপো অ্যালবুমিনিমিয়া, যে ইডিমা, গ্রস ইডিমা, তার সাথে হাইপার কোলেস্টেরলিমিয়া। যদি তোমার পিকচারটা খুব ব্লাড হয়, তুমি বুঝতে পারছো না নেফ্রাইটিস আছে না নেফ্রোটিক সিনড্রোম আছে, একদম অ্যাকিউট, 4-5 দিন হলো শুরু হয়েছে, পেশেন্ট একটু টক্সিক আছে, ইউরিনটাও একটু কমে গেছে, তুমি বুঝতে পারছো না নেফ্রাইটিস কিনা বা নেফ্রোটিক সিনড্রোম কিনা, তোমার বোঝাটা জরুরি, কারণ দুটো ট্রিটমেন্ট আলাদা। ডুয়া কোলেস্টেরল, সিরাম কোলেস্টেরল। সিরাম কোলেস্টেরল নেফ্রোটিক সিনড্রোমে বেশি থাকবে, এতে নেফ্রাইটিসে কখনো কোলেস্টেরল বেশি থাকবে। এবার তুমি ইউরিনটা মাইক্রোস্কোপি করে দেখো, তুমি যদি আরবিসি কাজ পাও, গোজ ইন ফেভার অফ এজিএল অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। যদি তুমি কোলেস্টেরল কাজ পাও বা কোলেস্টেরল বা ফ্যাটি কাজ পাও, দ্যাট গোজ ইন ফেভার অফ নেফ্রোটিস। ঠিক আছে? আর কি, অ্যাকিউট রেনাল ফেলিয়ার কিংবা ক্রনিক রেনাল ফেলিয়ার, এতেও ইডিমা ডেভেলপ করবে। এবার তাতে ফিচার্স অনেক আলাদা। অ্যাকিউট রেনাল ফেলিয়ার মানে অ্যাকিউট কিডনি ইনজুরি যেটাকে বলা হয়, সেটাতে ইউরিন আউটপুট কমছে, তার ক্রিয়েটিনিন ভ্যালু বাড়ছে, তার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তোমাদের ওপরের ক্লাসকে পড়ালাম সেদিন, বলছি সেটা পরে। তো সেখানে আমি তার ইউরিন আউটপুট কমে গেছে একটা নির্দিষ্ট হিসেব অনুযায়ী, তার ক্রিয়েটিনিন একটা নির্দিষ্ট হিসেব অনুযায়ী বেড়ে যায়, তার থেকে আমি বুঝবো যে এটাই ডেভেলপ করেছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার। যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়, ক্রনিক রেনাল ফেলিয়ার, সেক্ষেত্রে তারও একটা হিস্ট্রি থাকবে প্রেসিপিটেটিং কজ মতো, তার অনেকদিন ধরে ডায়াবেটিস ছিল, অনেকদিন ধরে হাইপারটেনশন ছিল, বা অনেকদিন ধরে তার ইউরিনিক ফিচার্স দেখা যাচ্ছিল, মানে তার অরুচি হচ্ছিল, কি বলে, অ্যানিমিয়া ডেভেলপ করছিল ধীরে ধীরে, লাইট হেডেডনেস হচ্ছিল, হাঁটছে, মাথা ঘুরছে, ব্রেথলেসনেস হচ্ছে, পেশেন্টের কোনো টোটাল অ্যানোরেক্সিয়া হয়ে গেছে, ঠিকমতো স্বাদ পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। দিস আর ফিচার্স অফ ইউরিমিয়া, যেটা হচ্ছে একদম লেট স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ। এইগুলো আসছে, তখন আমি বুঝবো যে এটা একটা ক্রনিক কিডনি ডিজিজ। এগুলো আমি হিস্ট্রি থেকে বা একটু পুরোনো হিস্ট্রিটা, পুরোনো ফিচার্স গুলো দেখলে বুঝে যাবো একে এইবার সিকেডি আছে কি। সেটা অনেক সহজ, কিন্তু নেফ্রাইটিস সিনড্রোম বা নেফ্রোটিক সিনড্রোম আছে কিনা ডিফারেন্সিয়েট করা, এই ব্যাপারটা তুলনামূলকভাবে একটু মুশকিল, যদি না তুমি হিস্ট্রিটা ভালো করে নাও, যদি না তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশনটা ভালো করে করো। আচ্ছা, এইবার দুটোকে আলাদা আলাদা করে যদি আমরা ধরি। আচ্ছা, এটা বলার আগে, আর হাইপোপ্রোটিনিমিয়া তো আছে, হাইপোপ্রোটিনিমিয়া তো কি কারণে হচ্ছে সেটা দেখে তোমাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, সেটাতে নিয়ে যাচ্ছি না। আর যে কজগুলো ছিল, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াল ইনফিউশন। পেরিকার্ডিয়াল ইনফিউশন হলো তোমাকে ট্যাপ করতে হবে, ট্যাপ করে সেখান থেকে জল বার করতে হবে, না হলে জলের চাপে হার্ট উইল বি কম্প্রোমাইজ, দেয়ার মে বি কার্ডিয়াক ট্যাম্পোনেট, হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে। খুব জটিল ব্যাপার, সাধারণত কার্ডিওলজিস্টরা করেন, আগে আমরাও করতাম, হাউস স্টাফশিপে আমিও করেছি, কিন্তু এখন মেডিকো লিগাল ব্যাপারগুলো এসে যাওয়াতে সাধারণত ফিজিশিয়ানরা করেন না, ইউজুয়ালি কার্ডিওলজিস্টদের দিয়ে করা হয়। আর কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস কি কারণে হচ্ছে দেখে সেটা ট্রিটমেন্ট করতে হবে। ইউজুয়ালি টিউবারকুলোসিস থেকে হয় আমাদের দেশে, তাছাড়াও কিছু কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থেকে হতে পারে, কিছু ভ্যাসকুলার এসএলই টাইপের এগুলো থেকে হতে পারে। সেগুলো পজিটিভ কারণটা, ডিজিজটা দেখে সেটাকে ট্রিট করতে হবে। গেল, এবার আমরা এই রেনাল ব্যাপারটাতে চলে আসি। রাইট সাইডেড হার্ট ফেলিয়ার মানে রেস জেভিটি, রেস জিগুলাস ভেনাস পেশেন্ট। হ্যাঁ, রাইট হার্ট ফেলিয়ার বলছে, নাটমেগ লিভার। হ্যাঁ, সেটা বেশ কিছুদিন হলে তখন হবে, একদিন দুদিনে তো হবে না, হঠাৎ করে হলে তখন হবে না, ওটা হতে সময় লাগবে। দ্যাট ইজ বেসিক্যালি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং। তুমি তো পেশেন্টের লিভার বার করে দেখতে পাচ্ছ না তার নাটমেগ লিভার আছে কিনা, তাই না? তুমি ক্লিনিক্যালি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রেস জেভিপি দেখতে পাবে, তুমি এনলার্জড এন্ড টেন্ডার লিভার দেখতে পাবে, ইট ইজ ভেরি টিপিক্যাল। আর কি, ইডিমা, ডিপেন্ডেন্ট ইডিমা দেখতে পাবে, আর হেপাটোজুগুলার রিফ্লেক্সকে এলিসিট করতে পাবে। এইবার ধরো আমরা যে সাধারণত বেশিরভাগ ইডিমা যেগুলো ওপিডিতে দেখি, অ্যাকিউটলি যেগুলো প্রেজেন্ট করে, তার একটা বড় অংশই কিন্তু রেনাল কজ থেকে আসে, যে কারণে আমি এটাকে একটু বেশি বলছি। একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটার আগে একটা হিস্ট্রি পাওয়া যাবে যে পেশেন্টের একটা
গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছিল। বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের যেগুলো গ্রুপ এ ভ্যারাইটি, সেইগুলো থেকে ইনফেকশন হলে তার 2 থেকে 3 সপ্তাহ বাদে ডিউ টু ইমিউনোলজিক্যাল কজ তার থেকে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, সেটা ফ্যারিঞ্জাইটিস থেকে হতে পারে অথবা স্কিন ইনফেকশন থেকে হতে পারে। স্কিন ইনফেকশন কি? একটা স্কারলেট ফিভার বলে রোগ আছে, জানো? আমাদের দেশে খুব একটা হয় না, ইউএসএ তে বা ইউরোপে বেশি হয়। স্কারলেট ফিভার থেকে তার 3 সপ্তাহ বাদে ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড হয়ে গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। এরকম হিস্ট্রি কিছু ছিল কিনা সপ্তাহ 3 আগে অবধি, সেরকম ভাবে কোনো সোট হয়েছিল কিনা, তার কোনো স্কিন ইনফেকশন, আনএক্সপ্লেইন কোনো স্কিন ইনফেকশন হয়েছিল কিনা, এগুলো একটু জিজ্ঞেস করতে হবে। যদি পেয়ে যাও ভালো, তোমার কর্পোরেটিভ ফ্যাক্টর হিসেবে ভালো হলো। যদি নাও পাও অসুবিধা নেই, তুমি এই ক্লিনিক্যালি এই ব্যাপারটা দেখে ডায়াগনোজ করতে পারবে। কি করবে? প্রথম কথা হচ্ছে অ্যাবসলিউট বেড রেস্ট। একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্টকে তোমাকে পুরোপুরি বেড রেস্টে রাখতে হবে। কারণ কি? রেস্টিং স্টেজে কিডনিতে ব্লাড সার্কুলেশনটা বেশি হবে, বেটার হবে, তার থেকে ফ্লুইড ডিসপোজালটা ফেসিলিটেট। 2 নম্বর হচ্ছে কি? ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে। ফ্লুইড রেস্ট্রিক্ট মানে কতটা? যদি পেশেন্টের ফ্লুইড ওভারলোড বেশি থাকে, গ্রসলি ইডিমেটাস হয়ে আছে পেশেন্ট, তার হয়তো একটু বুকে চাপ করছে, একটু শ্বাস নিতে অল্প অল্প কষ্ট হচ্ছে, সেই পেশেন্টকে তোমাকে পুরোপুরি ফ্লুইড রেস্ট্রিকশনে রাখতে হবে। রেস্ট্রিকশন মানে কতটা করবে তুমি? প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট তার সাথে ইনসেন্সিবল লস, এটা যোগ করতে হবে। ইনসেন্সিবল লস মানে কতটা? ইনসেন্সিবল লস কাকে বলে তো জানো? সেন্সিবল লস মানে পেচ্ছাপের সাথে আমার যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেন্সিবল লস। ইনসেন্সিবল লস মানে ইউরিন ছাড়া বাকি যে ফ্লুইড আমার শরীর থেকে ডেইলি বেরিয়ে যাচ্ছে, যেটাকে আমি সেন্স করতে পারছি না, সেটা হচ্ছে ইনসেন্সিবল লস। কতটা? একটা স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট পারসনের সেন্সিবল লস ধরা, ইনসেন্সিবল লস ধরা হয় 800 থেকে 900 ml। 800 থেকে 900 ml কিরকম ভাবে? 400 ml হচ্ছে স্কিন থেকে যেটা ইনভিজিবল ইভাপোরেশন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্রসলি 400 ml একটা স্ট্যান্ডার্ড ওয়েটে। এই বীরভূমের এই গরমে নিশ্চয়ই 400 ml এর অনেক বেশি হবে, কাজে সেটা আমি বক্তব্যের মধ্যে আনছি না। স্ট্যান্ডার্ড একটা এনভায়রনমেন্টে স্কিন থেকে লস হচ্ছে সারাদিনে ইভাপোরেশন অ্যারাউন্ড 400 ml। আর কি? আমার শ্বাসের মধ্যে দিয়ে যে ওয়াটার ভেপার বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 400 ml পার ডে। স্টুলের সাথে ফ্লুইড অতটা বেশি বেরোয় না। স্টুল অফ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, তাতে সারাদিনে 100 থেকে 150 ml এর বেশি জল বেরোয় না। তো সবটা মিলিয়ে 800 থেকে 900 ml আমরা ধরে নিতে ইনসেন্সিবল লস। এইবার এই ইনসেন্সিবল লসের এই হিসেবটা হচ্ছে ইউরোপিয়ান হিসেব, ওয়েস্টার্ন টেক্সট বুকের। আমরা যে টেক্সট বুক পড়ি বেশিরভাগটাই তো ওয়েস্টার্ন টেক্সট বুকের, তার থেকে এক্সট্রাপোলেট করে না। গ্রসলি আমাদের এখানে যেটা কনসেনসাস, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা পেশেন্টের ফিজিকের উপর নির্ভর করে 500 থেকে 600 ধরিয়ে থাকি। একজন ইউরোপিয়ানের যে চেহারা বা একজন আফগানিস্তানের একজন আফগানের যা চেহারা, তার তুলনায় আমাদের চেহারাও কম, আমাদের সারফেস এরিয়াও কম, কাজে আমাদের অতটা বেশি ইনসেন্সিবল লস হয় না। সেটাকে ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড 500 থেকে 600। যদি পেশেন্ট ধরো ভেন্টিলেশনে আছে, গ্রস রেসপিরেটরি ফেলিয়ার হয়ে আছে, টাইপ 1 হোক টাইপ 2 হোক, সে ভেন্টিলেশনে চলছে, সমানে তাকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন চলছে, পজিটিভ প্রেসারে চলছে, রিকয়েল করছে, চলছে। এতে কি হচ্ছে? এই শ্বাসের মাধ্যমে যে ওয়াটার ভেপারটা বেরোয়, এর পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে কি করা হয়? ওই ওয়াটার ভেপার থ্রু দ্য রেসপিরেটরি ব্রিদিং এয়ার, সেটাকে আরো 400 ml বাড়তি ধরা হয়। আগে যদি আমি 800 ধরতাম, তো আমি এখন 1200 ধরব। আরবিট্রারিলি বেশ খানিকটা বাড়িয়ে ধরতে হবে। গেল। এবার আমি তাহলে ফ্লুইডটা কি হিসেবে দেবো? আগের দিনের বা সেদিনের ইউরিন আউটপুট কতটা হচ্ছে আমি মেজার করবো, সেটা সেন্সিবল লস, তার সাথে আমার ইনসেন্সিবল লস কতটা আছে সেটা ওই মোটামুটি 500-600 যোগ করে কতটা আমি তাকে ফ্লুইড খাওয়াবো। আমরা বলি জল খাওয়াবো, শুধু জল নয়, আমি লিকুইড যাই খাওয়াই, সে দুধ খাক, হরলিক্স খাক, সে চাটনি খাক, চা খাক, যা খাবে, পুরো লিকুইডটা ওই হিসেবটার মধ্যে। ঠিক আছে?
এবার ধরো এই পেশেন্ট যদি হসপিটালে শুয়ে আছে, তাকে তো আমার সোজা, আমি সিস্টারকে বলবো আপনি মেজার করুন সারাদিন কত হচ্ছে না হচ্ছে, ভাবলো। যদি কোনো কারণে পেশেন্টের ক্যাথিটার করানো থাকে তাহলে তো আমি ব্যাগে মাপতেই পারছি কতটা আছে। যদি ক্যাথিটার না থাকে, আমার দুটো রাস্তা, যদি অ্যাডাল্ট পেশেন্ট আমি একটা কন্ডম ক্যাথিটার পরিয়ে দেবো, কন্ডম ক্যাথিটার পেনিসের বাইরে পড়ানো থাকবে, ক্যাথিটারে গিয়ে সেটা ব্যাগে জমা হবে, যার ফলে পেশেন্টের স্পিলেজ হবে না, যেটুকু পেচ্ছাপ করছে তার যদি মানে কন্ট্রোল নাও থাকে, ইনকন্টিনেন্ট যদি হয়, তাহলে যখনই সে পেচ্ছাপ করে ফেলছে ওটা গিয়ে ব্যাগে জমা হচ্ছে, আমি 24 ঘন্টার মেজারমেন্ট দেখতে পাচ্ছি। তার সাথে যোগ করে 600 বা 800 দরকার মতো যোগ করে আমি সেই পরিমাণ ফ্লুইড তাকে খাওয়াচ্ছি বা ড্রিপের মাধ্যমে যেটা দিচ্ছি, ড্রিপ এবং ওরাল সব মিলে আমি সেই পরিমাণটা দিচ্ছি। যদি পেশেন্ট বাড়িতে থাকে আমি কি করবো? বাড়িতে থাকলে আমরা যেটা করি, ধরো নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট প্রায় কারোরই ভর্তি হওয়ার দরকার হয় না। খুব বিরাট ফ্লুইড ওভারলোড বা খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে কোনো কারণে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে, তাকে হয়তো ভর্তি রাখার দরকার হলো, কিন্তু সেটা খুব কম ক্ষেত্রেই হয়। বেশিরভাগ নেফ্রোটিক সিনড্রোম বাড়িতেই ট্রিটমেন্ট হয়। তাকে আমি কি করব? বাড়ির লোককে বলবো, তার মাকে বলবো যে আপনি একটা গ্লাসে ওকে পেচ্ছাপ করাবেন। বাড়িতে যদি মেজারিং কিছু জায়গা থাকে তাহলে তো মিটে গেল, সেরকম প্রায় কারোরই থাকে না। আমরা স্ট্যান্ডার্ড যে গ্লাসে জল খাই, বলবো আপনি একটা বাজে গ্লাস রেখে দিন, যতবার পেচ্ছাপ করবে ওই গ্লাসটায় পেচ্ছাপ করাবেন। বা এটা যদি অ্যাডাল্ট কোনো মানুষ হয় তার ক্ষেত্রে একই কথা, তিনি ওই গ্লাসটায় পেচ্ছাপ করবেন। পরে 24 ঘন্টায় ক গ্লাস পেচ্ছাপ হলো এটা আমি তাদের মেজার করতে বলবো, এবং তার চেয়ে 2 গ্লাস জল বেশি খেতে বলবো। কেন 2 গ্লাস? একটা স্ট্যান্ডার্ড গ্লাস মানে আমাদের এখানে মোটামুটি 300 ml আমরা ধরি, ছোট গ্লাস হলে হয়তো 250, বড় গ্লাস স্ট্যান্ডার্ড গ্লাস হলে 300। মানে আমরা যে গ্লাসে জল খাই, লস্যি খাওয়ার এত বড় গ্লাস না, ঠিক আছে? 2 গ্লাস মানে কত হচ্ছে? আমার 600 ml হচ্ছে। তাহলে আমার ধরো আজ সকাল 7টা থেকে কাল সকাল 7টা অবধি পেশেন্টটা যদি ধরে নিলাম আমি 5 গ্লাস পেচ্ছাপ হয়েছে, 5 যোগ 2 মানে 7 গ্লাস আমি তাকে জল খেতে বলবো। যদি খুব পেচ্ছাপ কমে গিয়ে থাকে, মাত্র 2 গ্লাস পেচ্ছাপ হলো আজ সকাল থেকে কাল সকাল অবধি, 2 + 2 মানে 4 গ্লাস জল খাবে। এই হিসেবটা পেশেন্টের বাড়ির লোককে, কেয়ার গিভার যিনি, তাকে বুঝিয়ে দিতে হবে। এই গেল ফ্লুইড রেস্ট্রিকশনের কথা। এখানে আরেকটা ছোট্ট কথা বলে নিই, অ্যাসাইটিস যে সমস্ত পেশেন্টের আছে, তাকে আমি অ্যাসাইটিস কমানোর জন্য কি করছি? তাকে আমি ডায়ুরেটিক দিচ্ছি, তার আন্ডারলাইং ডিজিজটাকে ট্রিট করছি, এবং সাথে আমি আরেকটা জিনিস করছি, ওর ইনটেক আর আউটপুটটাকে আমি সমান করে দেবো। এদের যেমন +600 করে দিচ্ছি আমি, ওকে আমি +600টা দেবো না। সারাদিনে যা পেচ্ছাপ হলো আমি ততটাই ওকে জল খাওয়াতে বলবো, তার চেয়ে একটু কমই খাওয়াতে বলবো। তাতে কি হবে? এই যে ইনসেন্সিবল লসের ভলিউমটা শরীরে গেল না, সেটুকু তো শর্টফল হচ্ছে। রোজ রোজ এইটুকু নেগেটিভ হতে হতে, এইটুকু নেগেটিভ ব্যালেন্স হতে 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 তাতেও পেশেন্ট অনেকটা অ্যাসিডিটিসটা কমবে। তার সাথে সে ডায়ুরেটিক পাচ্ছে, তাতেও তার ইউরিন হয়ে যাচ্ছে। এবার তার যদি গ্রস হাইপোঅ্যালবুমিনিমিয়া থাকে, আমরা তাকে অ্যালবুমিন সাপ্লিমেন্ট করব, তাতে কিছুটা ইমপ্রুভ করবে। যদি তার একটা ক্রনিক লিভার ডিজিজ থাকে সেটার আমরা ট্রিটমেন্ট করছি, অ্যাকিউট লিভার ফেলিয়ার থাকলে সেটাকে ট্রিটমেন্ট করছি, সেখান থেকেও আস্তে আস্তে কমবে, অ্যালবুমিন সিনথেসিস আস্তে আস্তে বাড়বে। তো এই আনুষঙ্গিক গুলো ছেড়ে মেইন এই ফ্লুইড ব্যালেন্সটাকে একটু টুইক করেও আমরা তাকে কিছুটা রিলিফ দিতে পারবো। এবং যেটা বললাম, ডেইলি আমরা তার ওজন মাপবো, ডেইলি আমরা তার অ্যাবডোমিনাল গাপ মাপবো, তাতে বুঝবো যে আস্তে 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 জিনিসটা কমছে। আচ্ছা, অনেক দূর ডেভিয়েট করে গেলাম। ফ্লুইডের কথা তো বললাম। এবার হচ্ছে প্রোটিন। প্রোটিন রেস্ট্রিকশন করবো কি করবো না? যেখানে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট, সেই পেশেন্টকে আমি কোনো প্রোটিন রেস্ট্রিকশন করবো না। কারণ কি না, পেশেন্ট তো এমনি প্রোটিন ইউরিয়া হয়ে যাচ্ছে, তার হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে গেছে, তাকে যদি আমি প্রোটিন রেস্ট্রিক্ট করি তাহলে পেশেন্ট ছাড়বে কি করে? তাকে আমি নর্মাল প্রোটিন খাবো, অতিরিক্ত খাবো না, নর্মাল প্রোটিন খাবো, তাতে তার যতটুকু যা কম্পেনসেশন হয়ে যাবে আস্তে আস্তে হতে থাকে। কিন্তু নেফ্রাইটিস আমি কি করবো? নেফ্রাইটিস আমি প্রোটিনটা রেস্ট্রিক্ট করবো। কারণ কি না, পেশেন্টের কিডনি গুলো ইনফ্লেমড হয়ে আছে, তার যে রেনাল ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা একদম নর্মাল ফাংশন নেই। তাকে আমি যদি ক্যাটাবলিক লোডটা কম দিই তাহলে তার পক্ষে রিকভারি করতে সুবিধা হবে। একদম মিনিমাম 0.2 to 0.4 মিলিগ্রাম পার কেজি একটা প্রোটিন তাকে দেওয়া হবে, কিন্তু বাড়তি প্রোটিন তো খাবেই না, সে ওই যতটা খাচ্ছে তার থেকেও যদি সে কম কম খেতে জানি সেটাও তাকে অ্যালাউ হবে, অতিরিক্ত প্রোটিন তাকে দেবো না। অ্যাকিউট রেনাল ফেলিয়ারে কি করা হয়? অ্যাকিউট রেনাল ফেলিয়ারে প্রোটিন রেস্ট্রিকশন ওই একইভাবে জাস্ট 0.2 to 0.4 মিলিগ্রাম পার কেজি এই হিসেবে দেওয়া হয়।
আর ক্রনিক রেনাল ফেলিয়ারে কি করা হয়, ক্রনিক কিডনি ডিজিজে যদি পেশেন্টের অলরেডি ম্যালনিউট্রিশন থাকে তাকে বাড়তি প্রোটিন দেওয়া হয়, যদি তার একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়, প্রচুর ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার ক্ষেত্রে রেস্ট্রিক্ট করা হয়। কিন্তু স্ট্যান্ডার্ড যার একটা মানে রেনাল ফাংশন রয়েছে তাকে 0.4 to 0.8 0.4 বলতে সরি 0.6 to 0.8 মিলিগ্রাম পার কেজি এই হিসেবে একটা প্রোটিন দেওয়া হয়। মানে তোমার যদি 50 কেজি ওজন হয়, আমি যদি 0.8 করে দিই মানে ইট কামস টু 40 মিলিগ্রাম। 40 মিলিগ্রাম প্রোটিন মানে কতটা? একটা স্ট্যান্ডার্ড সাইজের পোলট্রির ডিমে প্রোটিন থাকে হচ্ছে 16 থেকে 20 গ্রাম, ঠিক আছে? 16 থেকে 20 গ্রাম মানে তোমাকে সারাদিন যদি 40 গ্রাম তাকে প্রোটিন দিতে হয়, তাহলে তুমি এবেলা এক পিস মাছ তাকে খাওয়ালে, ওবেলা একটা ডিম খাওয়ালে, তাহলে তার গ্রস যে প্রোটিন রিকোয়ারমেন্ট সেটা মিট আপ করে যাবে। যখন একটা পেশেন্ট রেনাল ক্রনিক কিডনি ডিজিজ বিল্ড আপ করতে থাকে, মানে পেশেন্ট আস্তে 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 এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই প্রোগ্রেসটাকে আটকানোর জন্য যে মেজারগুলো করা হয় তার মধ্যে একটা হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন। সেই রেস্ট্রিকশনটা কত সেটা হচ্ছে এই হিসেবটা যেটা আমি বললাম। যদি সে অলরেডি ম্যালনারিশ না হয়ে থাকে তাহলে আমি তাকে 0.6 to 0.8 গ্রাম পার কেজি এই হিসেবে তাকে আমি প্রোটিন দেবো, সেটা ওইভাবে হিসাব করে দেবো। যদি পেশেন্ট ভেজিটেরিয়ান হয় আমি কি করবো, তাকে দুধ দেবো, তাকে ছানা দেবো, তাকে সয়াবিন খেতে বলবো, এগুলো দিয়ে হবে। দই খেতে, দই একদম ইনস্ট্যান্ট দই দেওয়া হয় না, তার আগে এগুলো দেওয়া হবে। দুধে অ্যালার্জি থাকলে তোমাকে দিতে হবে, সয়াবিন দিতে হবে বা অন্য কিছু দিতে হবে। এই হয়ে গেল প্রোটিন রেস্ট্রিকশন। আর কি, নেফ্রাইটিসের স্পেসিফিক অ্যান্টিডোট বলতে কিছু হয় না। তুমি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে গেলে আস্তে আস্তে কিডনি উইল হিল ইটসেলফ। 90% of the kidneys afflicted with acute nephritis will heal up spontaneously. সেটা 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, 3 সপ্তাহও লাগতে পারে, অতদিন সাধারণত লাগে না, কিন্তু হয়ে যাবে। 10% ক্ষেত্রে এটা হিল করে না। সেক্ষেত্রে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা রোগ আছে, তাতে অ্যাকিউট কিডনি ডিজিজ ডেভেলপ করে যায়, তার ট্রিটমেন্ট আলাদা। আর কিছু ক্ষেত্রে খুব রেয়ারলি এটা থেকে ক্রনিক কিডনি ডিজিজে দাঁড়িয়ে যেতে পারে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। তুমি তাকে বেড রেস্টে রাখলে, তুমি তার ফ্লুইড রেস্ট্রিক্ট করলে, তুমি তাকে প্রোটিন রেস্ট্রিক্ট করলে, বাকি স্ট্যান্ডার্ড যেগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট, তার যদি পেটে ব্যথা হয় আমি তাকে একটা H2 ব্লকার দিতে পারি, রেডিন বয় টাইপের কিছু। তার যদি শ্বাসকষ্ট হয় তাকে আমি সেই অনুযায়ী নেবুলাইজ করতে পারি। তার যদি কোথাও একটা স্কিন ইনফেকশন থাকে আমি সেটাকে ট্রিটমেন্ট করবো। আলাদা করে আর স্পেসিফিক কিছু করার। এবার আসি নেফ্রোটিক সিন্ড্রোমে। নেফ্রোটিক সিন্ড্রোমের ট্রিটমেন্ট একদম সেপারেট। পেশেন্টকে শুয়ে রাখার কোনো দরকার নেই, একদম বাড়িতে ওঠা চলবে না, ভর্তিও করা হয় না। ওই কারণে ভর্তি করার আমার প্রথম কারণ হচ্ছে যে পেশেন্টকে রেস্ট্রিক্ট করে রাখা। আমার এখান থেকে রেস্ট্রিক্ট করার দরকার নেই, আমি পেশেন্টকে ভর্তি করবো না যদি না পেশেন্টের গ্রস ফ্লুইড ওভারলোড থাকে। একটা পেশেন্টের মুখ একেবারে হাড়ি হয়ে গেছে, চোখ টোক গুলো গোল গোল ফুলে বেরিয়ে আসছে, পেট ফোলা এত, পা ফোলা এত, মানে হাতির মতো ঘুরে বেড়াচ্ছে এতটুকু একটা বাচ্চা, তোমার দেখে ভয় লেগে যাবে। এবার এই বাচ্চাকে অন্তত ফ্লুইড কিছুটা অন্তত না কমিয়ে তুমি বাড়ি ছাড়তে পারবে না। একে তুমি 5 দিন 7 দিন শুয়ে রাখো, শুয়ে থাকলে এমনি তার রেনাল পারফিউশন বাড়তে থাকবে, রেনাল এক্সক্রিশন বাড়বে যাবে। তুমি একটা ডায়ুরেটিক দাও অ্যাকর্ডিং টু দ্য রিকমেন্ডেড ডোজ, সেটা দিলে 2 দিন 3 দিনের মধ্যে আস্তে 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 কিছুটা ফ্লুইড বেরিয়ে যাবে। প্লাস তুমি যদি স্পেসিফিক থেরাপি অফ নেফ্রোটিক সিন্ড্রোম শুরু করো তাহলে তাতেও ডায়ালিসিস শুরু হয়ে যাবে। একটু ফ্লুইড ওভারলোডটা কমে গেলে, যখন তার রেসপিরেটরি ডিস্ট্রেস কিছু নেই, অন্য কোনো কষ্ট হচ্ছে না, বাচ্চা প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছে না বাড়ি যাবো করে, মোটামুটি ঠিকঠাক আছে, তুমি ছেড়ে দাও বাড়ি ওষুধপত্র দিয়ে। কি ওষুধ দেবো আমি? প্রেডনিসোলোন, ঠিক আছে? স্টেরয়েড ইজ দি ট্রিটমেন্ট। প্রেডনিসোলোন কিভাবে দেব? প্রেডনিসোলোন হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। ম্যাক্সিমাম নেফ্রোটিক সিন্ড্রোম, পার্টিকুলারলি ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ, সেটাকে বলা হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজ মানে এতে নেফ্রন গুলোর উপর খুব বেশি স্ট্রাকচারাল ড্যামেজ হয় না, যেটুকু হয় সেটা রিভার্স করে যায়। আর কতগুলো আছে কি, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা রোগ আছে যেটা অ্যাডাল্টদের বেশি হয়। এছাড়া ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস আছে,
সেটাও অ্যাডাল্টদের বেশি হয়, বাচ্চাদের অতটা হয় না। আইজিএ নেফ্রোপ্যাথি বলে একটা রোগ আছে, এগুলো থেকে হয়। এসএলই থেকে হতে পারে, এই সমস্ত গুলো থেকেও নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এগুলোর প্রোপেনসিটি অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক বেশি। একটা ছোট বাচ্চা পেডিয়াট্রিক এজ গ্রুপে আপ টু ধরো 16 to 18 ইয়ার্স অফ এজ, সেখানে 70 to 80% ইফ নট মোর কেসেস উইল বি ডিউ টু মিনিমাল চেঞ্জ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। এবার স্টেরয়েড কি দেবো আমি? প্রেডনিসোলন দেবো, অথবা আমি মিথাইল প্রেডনিসোলনও দিতে পারি। সাধারণত প্রেডনিসোলন দেওয়া হয়, বিকজ ইট ইজ চিপার, ওয়াইডলি অ্যাভেলেবল এবং ওয়ার্কস রিজনেবলি ওয়েল। রেজিমটা কি? খুব সহজ রেজিম। প্রথম 1.5 মাস, ফার্স্ট 6 উইকস 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ডেইলি, ফার্স্ট 6 উইকস। নেক্সট 6 উইকস 1.5 গ্রাম পার কেজি অন অল্টারনেট গ্রাম বলছি, সরি মিলিগ্রাম। প্রথম 1.5 মাস, পরের 1.5 মাস। প্রথম 1.5 মাস হচ্ছে 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি, পরের 1.5 মাস 1.5 মিলিগ্রাম পার কেজি অন অল্টারনেট। হেন্স এত সহজ একটা রেজিম। এই রেজিমটা কেউ মাথায় রাখে না, উল্টো পাল্টা করে, পেশেন্ট গুলো ক্রনিক হয়ে যায়। এটা মনে রাখার দরকার কি কারণে? নেফ্রোটিক সিনড্রোম ইজ নটোরিয়াস ফর রিল্যাপস। 50% পেশেন্ট প্রথমবার হয়ে সেরে যাবে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। বাকি 50% এর মধ্যে 30% বারবার রিল্যাপস হতে থাকবে আনটিল দ্য এজ অফ 16 to 18। প্রচুর কেস দেখতে পাবে, তোমার পাড়াতেই দেখতে পাবে। আর কি 15 to 20% কেস কোনোদিনই সারবে না, ওগুলো আস্তে আস্তে সিকেজিতে চলে যাবে, একটা পোর্শন মারা যাবে। এবার কোনগুলো পুরোপুরি সেরে যাবে, কোনগুলো পরে রিল্যাপস হওয়ার প্রোপেনসিটি অনেক বেশি, সেটা স্যাডলি যে জিনিসটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রথমবারের ট্রিটমেন্টটা কতটা প্রপার হলো এবং কতটা ইন্টেন্সিভ হলো। এই যে বললাম 2 মিলিগ্রাম পার কেজি করে ডেইলি তুমি দিচ্ছ 1.5 মাস, এইটা যদি তুমি রিলিজিয়াসলি না দাও তাহলে কি হবে? একটা দরকচা হয়ে আধা খেচড়া হয়ে ট্রিটমেন্ট হয়ে এলো, কিডনিটা কিছুটা সারলো, কিছুটা তার ভিতরে প্রবলেম থেকে গেল। মাচ অফ দ্য রেনাল টিস্যু ইজ লস্ট অর ডিসফাংশনাল, সেই জন্য বারবার পরে রিল্যাপস হতে থাকে। তুমি যদি প্রথমবারই ফুল ডোজ দিয়ে যতদিন সম্ভব চালাতে পারো, তুমি যদি 1.5 মাস পুরো চালাতে পারো, তাহলে ধরে নিতে পারো এটা ফর অল প্র্যাকটিক্যাল পারপাসে সেরে যাবে, বা হলেও হয়তো পরে একবার কি দুবার রিল্যাপস হতে পারে, তারপর হবে না। কিন্তু প্রবলেমটা কি হয় আমাদের দেশে, যেহেতু ম্যাক্সিমাম ফিজিশিয়ানই ব্যাপারটা নিয়ে আদৌ ওয়াকিবহাল নন, জানেন স্টেরয়েড দিতে হয়, রেজিমটা ঠিক জানেন না, বা জেনারেল প্র্যাকটিশনার যারা খুব পেরিফেরিতে আছেন, এতটা আপডেটেড নন, প্রেডনিসোলন দিলেন কিন্তু ওই ডোজে দিলেন না, আমার 2 গ্রাম দেওয়া দরকার, উনি হয়তো দিলেন 0.5 গ্রাম কি 0.5 মিলিগ্রাম কি 1 গ্রাম করে দিলেন। 2-3 সপ্তাহ পর যেই একটু ফোলা টোলা গুলো কমে গেল, অল্টারনেট ডেট করলেন বা টেপার করে, আর 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন। এটা খুব কমনলি হয়, যখন আউটডোরে বসবে দেখতে পাবে এরকম অনেক। তাতে কি হয়, তখনকার মতো সেরে গেল, কিন্তু জিনিসটা লাস্টিং ইমপ্রুভমেন্ট হবে, বারবার বারবার এদের রিল্যাপস। সেই জন্য এটা জানা হচ্ছে জরুরি। এবার ট্রিটমেন্ট তুমি স্টার্ট করেছো, প্রোটিন রেস্ট্রিকশন করছো না, ফ্লুইড রেস্ট্রিকশন করছো না, কারণ পেশেন্ট পেচ্ছাপ করছে, তোমাকে জলও খাওয়াতে হবে। হলো যদি আর কিছু থাকে, অ্যাসিডিটির ব্যাপার থাকে, পেটে ব্যথা হয় ইত্যাদি, সেগুলো হলে তার জন্য তুমি আলাদা করে স্পেসিফিক্যালি ওষুধ দিচ্ছ। স্ট্যান্ডার্ড কেসে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভালো রকম ডায়াবেটিস হতে থাকে এবং পেশেন্ট আস্তে 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 ঘোলা কমে যায়। যদি ওরকম গ্রস ডায়াবেটিস, গ্রস এডিমা থাকে, যেটা প্রথমেই বললাম একটা বিশাল চেহারা হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমাকে ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক কিছু দিতে হবে। কি ডায়াবেটিক আমরা সাধারণত দিই? এবার যখন আমি শুরু, যেটা বলতে গেলে স্টেরয়েডটা শুরু করার আগে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে একটা মান টু টেস্ট করতে হবে। কারণ পেডিয়াট্রিক এজ গ্রুপে প্রাইমারি কমপ্লেক্স অফ টিউবারকুলোসিস ইজ ভেরি কমন আমাদের দেশে। একটা জাস্ট টিউবারকুলার লিম্ফেডেনাইটিস হয়ে ভিতরে বসে আছে, কখনো পেশেন্টটার কোনো পালমোনারি কমপ্লিকেশন শুরু হয়নি বা সার্ভাইকাল লিম্ফেডেনাইটিস শুরু হয়নি, এরকম প্রচুর পেশেন্ট হয়, বিশেষ করে আন্ডার প্রিভিলেজ যে সমস্ত সেকশন সেখানে। সেখানে তুমি যখনই একটা ফুল ডোজে স্টেরয়েড শুরু করবে, তখনই দ্যাট টিউবারকুলোসিস উইল ফেয়ার আপ হয়ে একটা মিডিয়ারি টিউবারকুলোসিস হয়ে যেতে পারে, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে,
টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে। সেটা যাতে না হয় এর জন্য এটা হচ্ছে কনভেনশন যে স্টেরয়েড শুরু করার আগে তোমাকে একটা মানটু টেস্ট করে দেখে নিতে হবে, টিউবারকুলিন টেস্ট। 5 টিউবারকুলিন ইউনিট দিয়ে একটা মানটু টেস্ট যে কোনো প্যাথোলজি ইউনিটে করা হয়, তোমাদের হসপিটালেও হয়, বাইরেও যে কোনো স্ট্যান্ডার্ড ল্যাবে হয়। একটা রিপোর্ট পেতে তোমার 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগবে, তুমি রিপোর্ট করতে দিয়ে শুরু করবে। যদি খুব বেশি ফ্লুইড ওভারলোড না থাকে, ওষুধটা 2 দিন বাদে শুরু করলে বিরাট কিছু পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, যদি নেফ্রোটিক সিনড্রোম কেস পাও বা এটা নিয়ে কোনো রকম প্রসিং ফেস করো, তাহলে কিন্তু তোমাকে এই জিনিসটা এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে তুমি স্টেরয়েড দিয়ে শুরু করছো, তার আগে কি তুমি কিছু করবে, উইল ইউ গো ফর এনি টেস্ট, এরকম ভাবে হয়তো লিড দেবেন। তখন তোমাকে মাথায় রাখতে হবে এটা আই হ্যাভ টু ডু আ টিউবারকুলিন টেস্ট করতে হবে, একটা মানটু টেস্ট করতে হবে, করে তারপর শুরু করতে হবে। হলো, এবার তুমি স্টেরয়েডটা শুরু করলে মিনিমাম 1 মাস তোমাকে দিতেই হবে। 1 মাসের আগে তুমি ডোজটা কমাবে না, আইডিয়ালি 1.5 মাস, কিন্তু 1 মাসের আগে কোনো মতেই কমাবে না। 1 মাসের মাথায় আমি কি করব, তার ইউরিনে ডিপস্টিক টেস্ট করে দেখবো যে প্রোটিনিউরিয়া রয়েছে কিনা। এখন তো আরো সমস্ত, আগে ইউরিন হিট করে ক্লাউডিং হচ্ছে কিনা এই সমস্ত দেখে টেস্ট করা হতো, এখন আরো সব কিছুই করা হয় না, এখন ডিপস্টিক স্ট্রিপ পাওয়া যায়, স্ট্রিপ ইউরিনে ডুবিয়েই টেস্ট করা হয়। তো সেই ডিপস্টিক টেস্ট আমরা একদিন অন্তর অন্তর 3 দিন করব, একটা রিপোর্টের ভিত্তিতে কিন্তু করবো না, করা উচিত নয়। একদিন বাদ দিয়ে 3 দিন টেস্ট করবো। যদি আমি দেখি যে ইউরিন প্রোটিন ফ্রি হয়ে গেছে, তখন আমি চাইলে টেপার অফ শুরু করতে পারি। আমি চাইবো যদি পেশেন্টের অসুবিধা না হয়, অসুবিধা মানে কি, তার যদি কোনো কুশিংগয়েড ফিচার ডেভেলপ না করে থাকে। কুশিংগয়েড ফিচার্স কি কি, একটা স্টেরয়েড ফুল ডোজে লং টার্ম খেলে বাচ্চার শরীরে হাইপার কর্টিসোলিজমের যে সাইনগুলো দেখা দিতে শুরু করে, যে কোনো মানুষ, শুধু বাচ্চা নয়, যে কোনো মানুষের হাইপার কর্টিসোলিজমের যে সাইনগুলো দেখা দিতে শুরু করে, সেগুলো হচ্ছে কুশিংগয়েড ফিচার্স। কি হয়, মুখটা গোল হয়ে যাবে, ফুলে ফুলে যাবে, লাল লাল ভাব হবে, যাকে মুন ফেস বলে, এটাকে বলে কুশিংগয়েড ফেসিস বা মুন ফেসিস। আরো অ্যাডভান্স বলে কি হবে, পেট ফুলবে, চামড়াগুলো ফেটে ফেটে যাবে, স্ট্রায়া দেখা দেবে, বিপি বাড়তে পারে, আরো যত স্টেরয়েড টক্সিসিটি যা যা সব এক এক করে দেখা দিতে পারে। অত দূর আমি যেতেই দেবো না। যদি এই যে কুশিংগয়েড ফেসিস যদি হয়, তাছাড়া আর কোথাও কিছু নেই, আই উইল ইগনোর দ্যাট, আই উইল রিঅ্যাসিওর দ্য পেশেন্ট পার্টি, যে যেটা হতে পেশেন্ট পার্টি খুব ভয় পাবে। অনেক সময় হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে তার ইডিমা কমে গেছে, সবকিছু কমে গেছে, পেশেন্ট পার্টি প্রচন্ড টেনশন করে বাচ্চাকে নিয়ে বা পেশেন্টকে নিয়ে তোমার কাছে চলে এসেছে, মুখটা ভীষণ ফুলে যাচ্ছে, কিরকম একটা দেখতে লাগছে, পাড়া প্রতিবেশীরা বিরাট ভয় দেখাতে শুরু করে দিয়েছে। তুমি দেখছো কি পেশেন্টের মুখটা গোল গোল হয়ে গেছে, লাল ভাব হয়ে গেছে, মুন ফেস একটা টিপিক্যাল, একবার দেখলে জীবনে কোনোদিন ভুলবে না। যেসব পেশেন্টই বহু বছর ধরে কোনো কারণে স্টেরয়েড খাচ্ছে, তাদের অনেকেরই কুশিংগয়েড ফেসিস থাকে। এবার ধরো তুমি 4 সপ্তাহ হয়ে গেছে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টের ওষুধ খাইয়েছো, তার ইউরিন প্রোটিন ফ্রি হয়ে গেছে, কিন্তু তার দেখছো একটু কুশিংগয়েড ফিচার্স রয়েছে। যদি অল্প স্বল্প এটুকু থাকে, তাতে তো তার কোনো ক্ষতি নেই। আমি তার রিলেটিভকে, তার মাকে বা বাবাকে বা অ্যাডাল্ট পেশেন্ট হলে তার স্পাউসকে রিঅ্যাসিওর করবো যে ভয়ের কিছু নেই, যে ওষুধটা খাচ্ছে ওটার জন্য এরকম একটু হয়, আমরা এরপরে যখন ডোজটা কমাতে শুরু করবো তখন দেখবেন এটা আস্তে আস্তে চলে যাবে। এই করে করে আমি যদি 1.5 মাস অব্দি ওটাকে টেনে দিতে পারি বাচ্চার ক্ষেত্রে, তাহলে কি হবে, তারপরে আমি টেপার করে দেবো, মানে 1.5 গ্রাম 5 মিলিগ্রাম অন অল্টারনেট ডে যে ডোজটা, যে রেজিমটা, সেই রেজিমে চলে যাব। তখন আস্তে আস্তে ওর কিন্তু ওই ফিচার্স গুলো আস্তে আস্তে চলে যাবে। দিয়ে আমি প্রতি 15 দিনের মাথায় একবার করে ডিপস্টিক টেস্ট করে দেখবো যে তার আবার প্রোটিন রিটার্ন আসছে কিনা। আমি তো স্টেরয়েডটা কমিয়ে দিয়েছি, ইউরিনের প্রোটিন আবার রিটার্ন আসছে কিনা। যদি না আসে, আবার 15 দিন বাদে আবার টেস্ট করলাম, আবার 15 দিন বাদে টেস্ট করলাম, আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, ওষুধ বন্ধ করে দিলাম। যদি কোনো কারণে স্টেরয়েড চালিয়ে যেতে হয়, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্টেরয়েড রেসপন্সিভ নেফ্রোটিক সিনড্রোম, যেগুলো স্টেরয়েড পেলে রেসপন্ড করে যায়। আনসার, এদের নিয়ে চিন্তা সবচেয়ে কম। তুমি ঠিকঠাক রেজিমে ঠিকঠাক দিতে পারলে পেশেন্ট সুস্থ হয়ে যাবে, তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করতে থাকবে, ডাক্তারবাবু মানে অসাধারণ ডাক্তার। কিন্তু যদি এমন হয় যে তুমি স্টেরয়েড যে উইথড্র করছো, কিছুদিন বাদে আবার পেশেন্টের দেখা যাচ্ছে,
এগুলোকে বলা হয় স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম। সাধারণত প্রথম চোটে এটা কখনো হয় না, সেকেন্ড থার্ড রিল্যাপস যখন হচ্ছে তখন এগুলো অনেক সময় হয়, এবং এগুলো তাদেরই বিষয় যাদের প্রথমবারের ট্রিটমেন্টটা প্রপারলি করা হয়। স্টেরয়েড ডিপেন্ডেন্ট নেফ্রোটিক সিনড্রোম, তুমি স্টেরয়েড দিচ্ছ, কমে যাচ্ছে, যে উইথড্র করছে 2 দিন বাদে আবার হচ্ছে, তাকে কি করতে হবে? তাকে তোমাকে অনেক কম ডোজে চালিয়ে যেতে হবে। সেটা কত কম ডোজে চালাবে সেটাকে তোমার ট্রায়াল এন্ড এরার মেথডে দেখতে হবে, যে কতটা নামানোর পর মোটামুটি ঠিক আছে, তার চেয়ে কমিয়ে দিলে আবার ইউরিনের প্রবলেম এসে যাচ্ছে, সেই ডোজটাতে তুমি কন্টিনিউ করে যাচ্ছ। তখন তোমাকে কি হবে? তোমাকে স্টেরয়েডের সাথে দুটো এক্সট্রা জিনিস তখন তোমাকে দিতে হবে পেশেন্টকে। একটা হচ্ছে ওকে একটা H2 ব্লকার বা একটা টিপিআই দিতে হবে, না হলে এই স্টেরয়েড লং টার্ম খাওয়ার জন্য তার গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেপটিক আলসার হতে পারে। আর কি? হাইপোক্যালসিমিয়া হয়, এর জন্য তোমাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাচ্চার ক্ষেত্রে বা একটা ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে গ্রোথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম যদি হাইপোক্যালসিমিয়া থাকে, তার বোন গ্রোথ ঠিক মতো হবে না, তার হাইট স্টান্টেড হয়ে যাবে, তা আরো 5 রকম প্রবলেম হবে। সুতরাং যদি লং টার্ম 3 মাসের বেশি যদি তোমাকে স্টেরয়েড দিতে হয়, you should always add one calcium supplement and one H2 blocker or a PPI. হলো? এবার ধরো একটা স্টেজে গিয়ে দেখা গেল যে স্টেরয়েডে আর কাজই হচ্ছে না, বা প্রথমবারই দেখা গেল যে স্টেরয়েডে কাজ হলো না, তুমি 15 দিন 20 দিন দিয়ে ফেলেছো, পেশেন্ট রেসপন্ড করছে না। এটা কোনগুলোতে হতে পারে? ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস থেকে যে নেফ্রোটিক সিনড্রোম গুলো হয় তাদের হতে পারে, যেগুলো আইজি নেফ্রোপ্যাথি থেকে হচ্ছে সেগুলোতে হতে পারে। এদের ক্ষেত্রে কিছু অল্টারনেটিভ ড্রাগ আছে, তার মধ্যে হচ্ছে সাইক্লোফসফামাইড সেকেন্ড চয়েস। এছাড়া কি আছে? মাইকোফেনোলেট মফেটিল বলে একটা ওষুধ আছে, সাইক্লোস্পোরিন আছে। এইগুলো তুলনামূলকভাবে অনেক বেশি টক্সিক ড্রাগ, এদের সাইড এফেক্টস অনেক বেশি, কষ্ট বেশি, সে ছেড়েই দাও, সাইড এফেক্ট অনেক বেশি এবং টক্সিসিটি শরীরে অনেক বেশি। কাজে এগুলোকে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে কখনো ইউজ করা হয় না। যাদের ওই ট্রিটমেন্ট ফেলিয়ার হচ্ছে বা প্রথমবারে কাজ হলো কিন্তু পরে দেখা যাচ্ছে না আর স্টেরয়েড হচ্ছে না, বা এত বেশি স্টেরয়েড টক্সিসিটি হচ্ছে যে সেটা আমি চালাতে পারছি না পেশেন্টকে, তখন আমাকে স্টেরয়েড উইথড্র করে নিয়ে তাকে এরকম করে একটা ওষুধে চলতে হবে। এই হচ্ছে গ্রসলি নেফ্রোটিক সিনড্রোমের ট্রিটমেন্ট। এইবার যদি তার থেকে কোনো ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে যায়, তখন সেটা আলাদাভাবে সেরকম ভাবে হবে। ধরো একটা ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিস পড়েছো তোমরা কিছু? ডায়াবেটিস সম্বন্ধে আইডিয়া আছে তো? ডায়াবেটিসের বেসিক্যালি তো দুটো টাইপ, টাইপ 1 টাইপ 2, আর একটা সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস, সেটা ছাড়ো। টাইপ 1 এবং টাইপ 2 তে দেখা যায় যে আস্তে আস্তে একটা সময় কিডনিগুলো ড্যামেজ হতে শুরু করে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে শুরু করে। আমি খুব ডিটেলে বা খুঁটিনাটি দিয়ে যাচ্ছি না, জাস্ট গ্রস আইডিয়া দিচ্ছি তোমাদের একটা। নেফ্রোটিক সিনড্রোমে নেফ্রনের মধ্যে যে বাউম্যানস ক্যাপসুল আছে, এই বাউম্যানস ক্যাপসুলের ওখানে যে পোডোসাইট যেগুলো আছে, পোডোসাইটগুলো আস্তে 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 ফ্যাট হয়ে যেতে শুরু করে, আর তাদের ভিতরে নেগেটিভলি চার্জ যে এগুলো আছে, মলিকুলগুলো আছে, সেগুলোর নেগেটিভিটিটা একটু কমে যায়, যার ফলে তোমার ওই এক্সচেঞ্জটাকে হ্যাম্পার্ড হতে শুরু করে আর কি। এভাবে জিনিসটা শুরু হয়। তাতে প্রোটিন এক্সট্রাভেশনটা বেশি হয়, মাঝের স্পেসটাতে মানে গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুলের মাঝে যে স্পেস, মেসেঞ্জার স্পেস, সেইখানে ওই প্রোটিনগুলো জমা হতে থাকে, জমা হতে হতে ওইখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, তার থেকে এই ঠিক মতো যে এক্সচেঞ্জটা হওয়ার কথা সেটা হয়। এটা হচ্ছে একদম গ্রস ব্যাপার, তারপর তার থেকে নানা রকম ব্যাপার। তো এই যে নেফ্রোপ্যাথিটা ডেভেলপ করবে, সাধারণত একটা ডায়াবেটিস পেশেন্টের টাইপ 2 এর ক্ষেত্রে 8 থেকে 10 বছরের মাথায় নেফ্রোপ্যাথিটা দেখা দিতে শুরু করে। তারপরে এটাকে যদি প্রপারলি অ্যাড্রেস না করা হয়, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। And by 16 to 20 years, patient develops a chronic kidney disease stage 4 or stage 5. 5টা স্টেজ আছে, স্টেজগুলো ভাগ করা হয় EGFR বলে একটা ক্রাইটেরিয়া আছে, তারপর EGFR মানে কি? এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই জিনিসটা ক্যালকুলেট করার অনেকগুলো উপায় আছে, সবচেয়ে হ্যান্ডি উপায় যেটা আমরা আউটডোরে বা করে আমরা যেটা ইউজ করি, তাকে বলা হয় CG ফর্মুলা, ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা। ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা এগুলো যখন তোমাদের থিওরি পড়াবো তখন বলে দেবো, একটা মুখস্থ করা দরকার নেই, জাস্ট জেনে রাখো। ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা হচ্ছে 140 মাইনাস এজ ব্র্যাকেটের মধ্যে ইনটু বডি ওয়েট
ডিভাইডেড বাই 72 ইন্টু সিরাম ক্রিয়েটিনিন। এই ফর্মুলাটা, এটা হচ্ছে মেলদের জন্য। ফিমেল হলে এটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে ভ্যালুটা, এটাকে বলে ইজিএফআর। এই ইজিএফআর এর উপর বেস করে সিকেডি কে 5টা স্টেজে ভাগ করা হয়। স্টেজ 1 মানে ইজিএফআর অ্যাবাভ 90। এই সময় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা একটু বেড়ে যায়। স্ট্রাকচারাল ডিফেক্ট কিছু দেখা যাবে না, মাইক্রোস্কোপিক বায়োপসি করে মাইক্রোস্কোপে তুমি কিছু পাবে না। স্টেজ 2 90 থেকে 60 তে নেমে আসছে। 90 টু 60 এই রেঞ্জটার মধ্যে যখন আছে তখন সেটা স্টেজ 2। এই সময়ও তুমি মাইক্রোস্কোপ বায়োপসিতেও মাইক্রোস্কোপে কিছু পাবে না, কিন্তু এই সময় গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা একটু কমতে শুরু করেছে, মাইল্ড রিডাকশন হয়েছে। স্টেজ 3 কি 60 থেকে 30, ইজিএফআর 60 থেকে 30 অবধি এই রেঞ্জটা, এটা হচ্ছে স্টেজ 3। স্টেজ 3 দুটো ভাগ আছে, 3A 3B। কেন সেটা বলছি। এই স্টেজে দেয়ার ইজ মডারেট রিডাকশন অফ ইজিএফআর। তারপর কি 30 থেকে 15, 30 থেকে 15 মধ্যে যখন ঘোরাফেরা করছে তখন সেটা স্টেজ 4। এই সময় দেয়ার ইজ গ্রস রিডাকশন ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তারপর কি স্টেজ 5 which is the ফাইনাল স্টেজ, সেক্ষেত্রে ইজিএফআর হচ্ছে লেস দ্যান 15। এটা হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যে সময় তোমার পেশেন্টের রেনাল রিজার্ভ বলতে আর কিছু নেই, ইজ হেডিং ফর আ ডিজাস্টার। তাহলে কি অ্যাবাভ 90 স্টেজ 1, 90 টু 60 স্টেজ 2, 60 টু 30 স্টেজ 3, 30 টু 15 স্টেজ 4, 15 এর নিচে স্টেজ 5। স্টেজ 3 কে 3A 3B কেন বলা হয় সেটা বলতে গেলে স্টেজ 3 গুরুত্বটা কি শেখানো হবে। স্টেজ 1 স্টেজ 2 আমরা বায়োপসি করে বা মাইক্রোস্কোপে দেখে কিছু বুঝতে পারবো, কোনো মার্কার নেই। একমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপে তুমি কিছু স্ট্রাকচারাল ড্যামেজ দেখতে পাবে। এবার সেটা অনলি ফর রিসার্চ পারপাস, ট্রিটমেন্ট পারপাসে তো মিলিটারি মাইক্রোস্কোপ ইউজ করবে না। স্টেজ 3 মজাটা হচ্ছে এই ডায়াবেটিসের জন্য নেফ্রোপ্যাথি হয়ে প্রোটিন ইউরিয়া শুরু হয়ে যায়, ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে যেতে শুরু করে। এই প্রোটিনটা আমরা 24 আওয়ার্স ইউরিন প্রোটিন এস্টিমেশন করতে পারি। এখন একটা স্পট ইউরিন এস্টিমেশনও করা হয়। 24 আওয়ার্স কালেকশন করাটা মুশকিল। একটা পেশেন্ট তোমাকে চেম্বারে বা আউটডোরে দেখাতে এসছে, তুমি তাকে বলতে হবে পরের দিন ধরে নিয়ে আসুন, কতটা পেছাব কালেক্ট করা সেটা বয়া নুইসেন্স একটা করা যায় না। সেজন্য এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে স্পট ইউরিন টেস্ট। এটাকে বলা হয় ইউরিন অর ACR, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। দিস ACR ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউরিন ফর ACR এ কি হবে, এটা থেকে আমরা দেখব যে কতটা প্রোটিন তার 24 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে ইউরিনে, বা তার স্পট ইউরিনে প্রোটিনের কনসেন্ট্রেশনটা কত। এটা যদি 30 এর কম হয় সেটা নরমাল, যদি 30 থেকে 300 মধ্যে হয় মিলিগ্রাম সেটাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিনুরিয়া, আর যদি 300 এর উপরে হয় সেটাকে বলি আমরা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। এটা বিউটিটা কি, যতক্ষণ এটা মাইক্রো অ্যালবুমিনুরিয়া লেভেলে আছে দ্যাট ইজ রিভার্সিবল উইথ ট্রিটমেন্ট। আমি যদি এই স্টেজে পেশেন্টকে ডিটেক্ট করতে পারি এবং ট্রিটমেন্ট ইনস্টিটিউট করতে পারি, আমি নেফ্রোপ্যাথিকে রিভার্স করে পেশেন্টকে নর্মাল করে দিতে পারবো। আর যদি সে এই লেভেলটা পেরিয়ে যায়, 300 ওদিকে চলে যায়, ম্যাক্রোঅ্যালবুমিনুরিয়া লেভেল চলে যায়, আমি পৃথিবী উল্টে দিলে ওকে রিভার্স করাতে পারবো না। সে স্লোলি আস্তে আস্তে স্টেজ রেনাল ডিজিজের দিকে চলে যাবে। ঠিক আছে, এই স্টেজটা ইউজুয়ালি এই স্টেজ 3 তে আসে, যে কারণে একটা টাইপ 1 ফেলিওর পেশেন্ট, টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টের ডায়াগনোসিসের 5 বছর পর থেকে এবং টাইপ 2 পেশেন্টের ডায়াগনোসিসের দিন থেকে তোমাকে বছরে একবার করে অন্তত ইউরিন ফর ACR টেস্ট করতে হবে। দিস ইজ আ মাস্ট। যেহেতু টাইপ 1টা অনেক ছোটবেলায় শুরু হয়েছে, ওই জন্য নর্মটা হচ্ছে ডায়াগনোসিসের 5 বছর পর থেকে করা। টাইপ 2 যে কোনো সময় আসতে পারে, সে অলরেডি কিছু কোমরবিডিটি ভিতরে নিয়েই এসছে, তাকে প্রথমবার থেকেই করতে হবে। 6 মাস অন্তর দেখতে পারলে ভালো, অন্তত বছরে একবার করে তোমাকে দেখতেই হবে। তুমি ACR দেখলে যে ওরকম একটা ধরো 70, 75, 100 এরকম লেভেল আছে, তার মানে তার মাইক্রো অ্যালবুমিনুরিয়া হচ্ছে, তখন তোমাকে ইন্টারভেন করতে হবে। কি ইন্টারভেন করবে? 3 রকম ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে ACE ইনহিবিটর অর ARB। অ্যান্টি হাইপারটেনসিভের দুটো ক্লাস অফ ড্রাগ। ACE ইনহিবিটরস হচ্ছে
ক্যাপটোপ্রিল, এনারাপ্রিল, র্যামিপ্রিল, পেরিন্ডোপ্রিল, এগুলো হচ্ছে এসি ইনহিবিটর। আর এআরবি কোনগুলো? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, মানে লোসার্টান, টেলমিসার্টান, ওলমিসার্টান, অ্যাভিলসার্টান এটসেট্রা। এই দুটো ক্লাস অফ ড্রাগের যে কোনো একটাকে তোমাকে দিতে হবে। এদের কি কাজ? এটা একই সাথে বিপিও কন্ট্রোল করবে, তার সাথে এই প্রোটিনিউরিয়াটাকেও কমাবে, কমিয়ে জিনিসটাকে নর্মালাইজ করবে। এর সাথে মেটিকুলাস কন্ট্রোল অফ সুগার অ্যান্ড ব্লাড প্রেশার, এটা করতেই হবে। সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, এসি ইনহিবিটর আর এআরবি, এবং একটা ফোর্থ ক্লাস অফ ড্রাগ এখন আছে, সেগুলো হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাগনিস্ট, এমআরএ। তার মধ্যে ফিনরেনন বলে একটা ওষুধ আছে, যেটা এখন ব্যবহার হচ্ছে, একটু খুব কস্টলি ড্রাগ বলে আমাদের এখানে অত বেশি ব্যবহার হয় না, বেশিরভাগ পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে না, বাট ইটস দ্য ফোর্থ অপশন। এই ওষুধগুলো দিলে তাহলে কি হবে? এই যে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া লেভেলটা আছে, এখান থেকে পেশেন্ট আবার 30-এর নিচে চলে আসবে, মানে তার নেফ্রোপ্যাথি ইজ রিভার্সড। তুমি পেশেন্টকে আটকে দিতে পারবে। তুমি যদি এই স্টেজে না ধরো, যদি এফেক্টিভলি ইন্টারভিউ করতে না পারো, যদি সে ম্যাক্রোঅ্যালবুমিনুরিয়া লেভেলে চলে যায়, তখন কিন্তু তুমি আর তাকে আটকাতে পারবে না নেফ্রোপ্যাথি সিকেডি স্টেজ থেকে আলাদা। তুমি তার খারাপ হওয়ার গতিটাকে কমিয়ে দিতে পারবে, কিন্তু তাকে আর ছাড়িয়ে দিতে পারবে না। স্টেজ 3-4 এর মজাটাকে, স্টেজ 3 অবধি তুমি এই ইন্টারভেনশনটা করতে পারবে। স্টেজ 4 এ যখন পেশেন্ট চলে যাচ্ছে, তখন তোমার আর ওটা করার কোনো উপায় নেই। তুমি ওষুধ দেবে, একটু হয়তো খারাপ হওয়ার গতিটাকে তুমি কমাতে পারবে, কিন্তু তার এন্ড স্টেজ রেনাল ফেলিয়ারকে তুমি আর আটকাতে পারবে না। ঠিক আছে?